তো এরকম আমরা যদি গুগলে গিয়ে লিখি ডাউনলোড অ্যানাকোন্ডা, যেমন ধরেন তাহলে আমরা এই যে ফ্রি ডাউনলোড অ্যানাকোন্ডা সাইটে নিয়ে যাবে এবং এখানে গেলে আমরা এই যে ফ্রি ডাউনলোড, এই যে ডাউনলোড অ্যানাকোন্ডা, এটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হইলে ধরেন এটা তো সময় লাগবে বেশ খানিকটা। ডাউনলোড হলে আপনার কোনো একটা ড্রাইভে ডাউনলোড হবে, সাধারণত ডাউনলোড ফোল্ডারে হয়। তো সেখানে গিয়ে ওটাকে যদি আপনি ডবল ক্লিক, এখানে বলা ছিল যে তখন এরকম স্ক্রিন ছিল, এগুলি তো আবার টাইম টু টাইম চেঞ্জ করে, এখন কালো স্ক্রিন করেছে। স্ক্রিন যাই করুক, এই ডাউনলোড ফাংশনটাই আসলে আসল কথা, এই বাটনটা। তো তখন এরকম স্ক্রিন ছিল, ডাউনলোড করা যেত। তো ধরেন হার্ড ডিস্কের কোথাও আপনার ডাউনলোড ফোল্ডারে একটাই কিন্তু ফাইল সেভ হয়, এটা হচ্ছে অ্যানাকোন্ডা exe ফাইল, যেটা অ্যাপ্লিকেশন ফাইল আসলে। ওটাকে আপনি যখন আপনার মেশিনে ডবল ক্লিক করবেন তখন এরকম একটা স্ক্রিন পাবেন, ওয়েলকাম টু অ্যানাকোন্ডা, ওখানে ডেট ভিন্ন বলবে, তারপরে আপনি নেক্সট করবেন, এই যে নেক্সট, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে। এটা খুব সহজ, এটা মানে একেবারেই সহজ আমরা বলতে পারি। তো এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরেও যদি কারো অসুবিধা হয় আমাদের সাপোর্টে জিজ্ঞেস করবেন, বলে দেবে। তো অ্যানাকোন্ডা ইনস্টল করার পরে আমরা অ্যানাকোন্ডাটাকে চালু করব কি করে, মানে আহ, ধরেন আমার এখানে ইনস্টল হয়ে গেল বা আপনারা ইনস্টল করে ফেললেন, করে ফেললে তো আপনার কম্পিউটারে হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। সেটাকে চালু করার জন্য আমরা এই যে সার্চ অপশনে গিয়ে অ্যানাকন এতটুকু লিখাই মোটামুটি, যে অ্যানাকোন্ডা প্রম্পট বলে একটা ডজ মোডের একটা স্ক্রিন আসবে, সেটাকে আমরা ক্লিক করে যে অবস্থায় আছেন এই অবস্থাতেই কিন্তু আমরা জু জে ইউ জু পি ওয়াই পি টি ই আর জুপিটার নোটবুক, মাঝখানে স্পেস হবে, জে ইউ পি ওয়াই টি ই আর স্পেস নোটবুক লিখে দিলেই কিন্তু আমাদের এই যে জুপিটার নোটবুক চালু হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়গুলি এই জুপিটার নোটবুকে কিভাবে কাজ করতে হয় সেটা আমি ডিটেলস রেকর্ড করে রেখেছি, আমি সেটা দেখাবো। খুব ছোট করে বলতে চাই যে জুপিটার নোটবুকে আসলে আপনার ধরেন নতুন একটা ফাইল যদি তৈরি করি এটা দেখানোর জন্য, জুপিটার নোটবুকে সেল বেসড কাজ হয়। অর্থাৎ আপনি এখানে যদি প্রিন্ট আকসা দূর করলেন, এটা রান করলেন, এই সেলের কাজ হয়ে গেল। আবার এখানে আপনি নতুন কিছু লিখলেন, ধরেন প্রিন্ট 3+3+4, তাহলে এটা রান করলেন, এই সেল রান হলো, এই সেল আলাদা আলাদা সেল কিন্তু আপনার রান হবে। আপনি আবার চাইলে এটা রান করলে আবার রান হবে, এটা চাইলে আবার, এরকম আপনার হাজার হাজার শত শত সেল কিন্তু থাকতে পারে, কোনোটার সাথে কোনোটার ক্লাশ করছে না। এমন না যে এই পেজটা সবগুলি একসাথে রান করতে হচ্ছে, আপনি সেল বেস কাজগুলি করতে পারছেন। এটাই হলো আমাদের এখানকার সব থেকে বড় সুবিধা। ভাইরাস আমরা যদি পাইচামে করতাম, ধরেন কথার কথা আমরা এই যে পাইচামে করছি, এখানে কিন্তু সেল বেস না, এখানে হলো পেজ বেস। অর্থাৎ আমি যদি এখানে প্রিন্ট প্রিন্ট আকসাদুর লিখি, তারপরে এটাকে যদি প্রিন্ট দিই, তো এটা প্রিন্ট দেওয়ার পরে ধরেন আরেকটা লিখতে চাই যে প্রিন্ট
ওই 3 + 4, তো আমি এটাকে আলাদা প্রিন্ট দিব এবং এটাকে আলাদা প্রিন্ট দিব, সেটা করার কিন্তু কোনো সুযোগ বা সুবিধা এখানে নাই। আমাকে যখন এটাকে রান করতে হবে, এই দুইটা কোড একসাথেই আমাকে রান করতে হচ্ছে। কিন্তু মেশিন লার্নিং ডেটা সায়েন্সে তো সবকিছু আমরা একসাথে করব না, এটা তো অ্যানালাইসিস, একটা 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 করে কাজ করব। তা আমার এই সবকিছু একসাথে রান করার তো দরকার নাই, আমি শুধুমাত্র এইটুকুই করব। এই সুবিধাটা হলো মেজর সুবিধা, যেটা আমরা এই জুপিটার নোটবুকে পাবো। কিন্তু তাই বলে এমন না যে এই জুপিটার নোটবুকের কোডগুলি পাইচামে চলবে না, চলবে, কিন্তু আহ, ওই একটা সুবিধা আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া এই জুপিটার নোটবুকটা তৈরি হয়েছে ফর দা আপনার কি বলে এই ডেটা সায়েন্স এবং এই অ্যানালাইসিসের জন্য। আমি তখন যেটা বলতে নিছিলাম যে এই জুপিটার নোটবুক সম্পর্কে ডিটেলস কিন্তু আমার চ্যানেলে বলা আছে। এখানে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা যাবেন। এই চ্যানেলে যাওয়ার পরে আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে এইখানে এটা বলা আছে এই যে নামপাই, নামপাই প্লে লিস্টে, যখন আমরা তখন নামপাই শিখছি তারা, তো নামপাইয়ে কিন্তু আমরা এই ধরেন এখানে কতটা 14টা কিন্তু 13টা কিন্তু এখানে ভিডিও আছে। আমি এই ক্লাসে একটা মাত্র ক্লাস পাবো, আজকের ক্লাসটাই কিন্তু নামপাই শেষ। এই 1.5 ঘন্টার ক্লাসে কিন্তু এত কিছু আমি শিখাইতে পারবো না, টু বি অনেস্ট। কিন্তু আমার আবার শেখানোর ইচ্ছাও আছে, আমি চাই যে এই পুরো জিনিসটা আপনারা শিখেন। তাহলে আমি কেন এত কিছু শিখাতে পারতেছি না? নামপাই নিয়ে 3-4টা ক্লাস করতে পারতাম, তাহলে আমার এমনি 4 মাসে শেষ হচ্ছে না, তাহলে আরো 4 মাস লাগতো। যে কারণে আমি এক ক্লাসের মধ্যে মেজর জিনিসগুলি শিখাবো, আর বাকিগুলি আপনারা কষ্ট করে এই চ্যানেলে দিয়ে রেখেছি, যাতে আমি চাই যে আপনারা আবার এগুলি শিখেন, হচ্ছে চ্যানেল থেকে আপনারা মোটামুটি শিখে নেবেন। তো তার মধ্যে এই যে প্রথম যে ভিডিওটা আছে যে নামপাই পাইথন টিউটোরিয়াল এনভায়রনমেন্ট অ্যানাকোন্ডা, তাহলে কি করে অ্যানাকোন্ডা সেট করবেন, কি করে এনভায়রনমেন্ট তৈরি করবেন, এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু এখানে আহ, বলা আছে। এটা প্রায় 15 মিনিটের ভিডিও। এরপরের ভিডিওটা হলো যে কিভাবে আপনি এই জুপিটার নোটবুকের ফাইল তৈরি করবেন, ইন্ট্রোডাকশন টু নামপাই, এই 3-4টা ভিডিও হলো শুধুমাত্র এনভায়রনমেন্ট নামপাই সম্পর্কে। তো এগুলি অবশ্যই অবশ্যই দেখে নেবেন, তাহলে ডিটেলস আপনাদের ধারণা হবে। তো আমরা এখন এই যে এখানে যে নামপাইটা চালু করলাম, এই যে নামপাই চালু হয়ে গেছে, এইভাবে আসলে চালু করব না, একটু আমাদের চেঞ্জ করতে হবে। সেটা আবার দেখেন, এই যে আমাদের এখানে যে কালো যে ডজ স্ক্রিনটা আছে, এটা কিন্তু আমাদের ক্রস করা যাবে না, অর্থাৎ ক্লোজ করা যাবে না যতক্ষণ, এটা দেখেন খেয়াল করেন, এটা কিন্তু একটা সার্ভার বেসড, সার্ভারে মানে একটা ওয়েব বেসড সফটওয়্যার, কিন্তু এটা কিন্তু একটা লোকাল হোস্টের মধ্যে চালু হয়েছে। তার মানে এটা একটা সার্ভারে, আপনাদের ওয়েব বেস কনসেপ্ট যাদের আছে তারা বুঝতে পারছেন। তো এইটা হলো সেই সার্ভার, এটাকে আমি কিন্তু ক্লোজ যদি করি তাহলে আমার কিন্তু সফটওয়্যার চলবে না। যখন আমি কাজ শেষ করে ফেলবো, এটা মনে করেন ক্লোজ করে ফেললাম, তখন আবার এটা ক্লোজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু যতক্ষণ আমার ওই জুপিটার নোটবুকটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ওই কালো স্ক্রিনটাকে ক্লোজ করব না। আচ্ছা, এবার বারবার, আচ্ছা, তো এখন আমরা তাহলে কিভাবে করব? আবার দেখেন আমি যাচ্ছি এই অ্যানাকোন্ডা প্রম্পটে যাব, যাওয়ার পরে এইটা বাই ডিফল্ট কিন্তু আমার ওই যে যেটা হলো আমার ইউজার, ধরেন আমার এইচপি ইউজার, ল্যাপটপের ইউজার, সেই পাথে কিন্তু আমার এই কার্সরটা আছে, অর্থাৎ ইউজার্স এর মধ্যে এইচপি এর মধ্যে আছে। এখন আমি জুপিটার নোটবুক চালু করলে ওই এইচপি ফোল্ডার থেকে জুপিটার নোটবুকটা চালু হবে। তাতে সমস্যা কি? সমস্যা একটাই, যে আমার যে সোর্স কোড গুলি আছে যেগুলি আপনাকে শেখাবো, সেই সোর্স কোড গুলি তো আমি এইচপি ফোল্ডারে রাখি নাই, আমি রেখেছি ই ড্রাইভের ট্রেনিং নামে একটা ফোল্ডারের মধ্যে। তাহলে সেই সোর্স কোড গুলো আমি অ্যাক্সেস করতে পারবো না, আমি এইচপির মধ্যে গিয়ে পাবো না। তো আপনারাও এরকম, আমি যত কোড দিব প্রতিদিনই তো আমি ক্লাস শেষে কোড দিব,
এবং আপনারা নিজেরাও কোড করবেন। এগুলি নির্দিষ্ট কোন একটা ড্রাইভে, মনে করেন আপনাদের হয়তো ডি ড্রাইভে, এরকম ডি ড্রাইভে হয়তো ওস্তাদ নামে একটা ফোল্ডার করলেন। তো ওস্তাদ নামে একটা ফোল্ডার করার পরে ওস্তাদের মধ্যে মনে করেন নামপায়ের একটা ফোল্ডার করলেন, সবকিছুর এরকম আলাদা আলাদা ফোল্ডার করলেন এবং আপনি ওস্তাদ থেকে জুপিটার নোটবুকটা চালু করলেন, তাহলে আপনার সব কোডগুলো আপনি পাবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। তো আমি আমার ফোল্ডার থেকে কি করে চালু করব সেটা যদি আপনাদের দেখাই, তাহলে আপনারা আপনাদের ফোল্ডার থেকে একইভাবে চালু করবেন। ধরেন আমার সোর্স কোডের ফোল্ডারটা কোথায় আছে? আমি বললাম আমার সোর্স কোডটা আছে ই ড্রাইভে। তাহলে আমি এখন ই ড্রাইভে যাব। তাহলে ই ড্রাইভে যাব কিভাবে? আমি তো এখন সি ড্রাইভে ইউজার্স এর মধ্যে এর মধ্যে আছি। ই ড্রাইভে যাওয়ার জন্য ই লিখে দুইটা কোলন লিখতে হবে, সরি একটা কোলন লিখতে হবে। লেখার পরে এন্টার দিলেই দেখেন এটা কিন্তু এখন ই ড্রাইভে চলে গেছে। এই যে ই দেখাচ্ছে ই ড্রাইভে। এখন ই ড্রাইভের মধ্যে আমার ট্রেনিং নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে। সো আমি ট্রেনিং ফোল্ডারে যাওয়ার জন্য সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, এগুলো ডজের কমান্ড। সিডি এবার টিআর লিখে ট্যাব লিখলেই ট্রেনিং কথাটা চলে আসবে এখানে। আপনার যে ফোল্ডারের নাম আপনি সেই ফোল্ডার দিবেন। যদি ট্রেনিং হয় তাহলে ট্রেনিং দিবেন, ওস্তাদ হলে ওস্তাদ দিবেন। এন্টার দিলে এই ট্রেনিং ফোল্ডারের ভিতরে আপনি আছেন। এখন যদি আমি জুপিটার নোটবুক চালু করি, তাহলে কিন্তু ট্রেনিং ফোল্ডারের সব জিনিসপত্র আমি এখানে পাবো। আমার অবশ্য আরেকটু ভিতরে আছে আমার আবার, আপনারা এত ভিতরে রাখবেন না, আপনারা যে কোনো ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করে রাখবেন। আমার আবার কোর্স ম্যাটেরিয়াল নামে আরেকটা ফোল্ডারের মধ্যে যেতে হবে। তারপরে সেখান থেকে আমি জুপিটার নোটবুক চালু করলাম। এখন এতে লাভ হইলো কি দেখেন, আমার এই যে সমস্ত কোড, এই ডেটা অ্যানালাইসিস, যত যত কিছু কোড আছে, যা কিছু আপনাদের শিখাবো, সব কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি। যেমন আজকের ক্লাস কত, আজকের ক্লাস হচ্ছে আপনার এই যে 8 নাম্বার ক্লাস, ডেটা অ্যানালাইসিস ইউজিং নামপাই। তো ডেটা অ্যানালাইসিস নামপাই এটা একটা ফোল্ডার, এটার মধ্যে গেলাম। এর মধ্যে গিয়ে কিন্তু এই যে এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে শিখাবো। তাহলে এই জিনিসটা চলে গেলেই এই যে সোর্স কোডটা আমি পেয়ে গেলাম। এখন আমি এই কোডগুলি আপনাদেরকে বোঝাবো আর শিখাবো, বোঝাবো আর শিখাবো, বোঝাবো আর কি। আবার এটা ক্লোজ করে দিলাম। আবার আমি যদি উপরে যাই, ব্যাকে যাই, অন্য ফোল্ডারে যেতে পারছি। তো এইটা হলো এই সুবিধা। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই। নাই স্যার। আচ্ছা, এখন স্যার একটা প্রশ্ন। নাম্বারে, হ্যাঁ বলেন। স্যার এখানে যদি আমরা নতুন একটা ফাইল নিই তাহলে স্যার এই ফোল্ডারই কি সেভ হবে? নতুন ফাইল যদি নেন তাহলে আপনি কোন জায়গাতে নতুন ফাইল নিচ্ছেন? যেমন ধরেন আমি এখন যেখানে নিচ্ছি রুটে নিচ্ছি, যে রুটে, রুট মানে কি? রুট মানে ছিল আমার কোথা থেকে ঢুকলাম, এই যে হ্যাঁ। কোর্স ম্যাটেরিয়াল থেকে ঢুকলাম, তাহলে জি। কোর্স ম্যাটেরিয়ালে তৈরি হবে। এখন আমি যদি মনে করি যে না, আমি এই আজকের যে ক্লাস আছে, এই যে এটাও তো একটা ফোল্ডার, ডেটা অ্যানালাইসিস, এখানে যাব। এখানে গিয়ে যদি ধরেন আমরা এটাকে ফেলাই দিই, এখানে মনে করেন এটা কিন্তু ডেটা অ্যানালাইসিস এন্ড ইউজিং নামপাই, এটা একটা ফোল্ডারের নাম। আমরা সেই ফোল্ডারটা দেখতেও পারি আমরা যদি যাই ওইভাবে ই ড্রাইভের মধ্যে, ট্রেনিং এর মধ্যে, কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে। এই দেখেন ডেটা অ্যানালাইসিস ইউজিং পাইথন নামপাই নামে একটা ফোল্ডার আছে, সেখানে ডবল ক্লিক করলে দেখেন সেখানে যা আছে, এই যে অ্যাসাইনমেন্ট তো দেখাবে, অ্যাসাইনমেন্ট এবং ডেটা অ্যানালাইসিস এগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। এই অ্যাসাইনমেন্ট এবং ওই আরেকটা ফাইল দেখায় না, ওইটা ওর সাপোর্ট করে না তাই দেখায় না, দেখাচ্ছে। এখন আপনি যদি এইখানে নিউ করেন, নিউ করে যদি আপনি একটা পাইথনের ফাইল ক্রিয়েট করেন, যে নিউ পাইথন, তাহলে এটা তৈরি হলো। এটা কোথায় তৈরি হলো? এটা কিন্তু বাই ডিফল্ট আনটাইটেল নাম হয়ে গেল। আনটাইটেল নাম বাই ডিফল্ট হয়। আপনি চাইলে ফাইলে গিয়ে রিনেম করে আপনি এটা আনটাইটেল বাদ দিয়ে আপনি টেস্ট বা ইত্যাদি ইত্যাদি আপনি নাম দিতে পারেন, রিনেম করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আপনি কিছু কোড করেন বা না করেন, এটা আপনি ক্লোজ করে দেন। এটা কিন্তু জন্ম হবে এই ডেটা অ্যানালাইসিস এর ভিতরে, এই যে এখানে। এবং ফিজিক্যালিও কিন্তু আপনি গিয়ে দেখবেন যে টেস্ট নামে একটা তৈরি হলো। ইয়েস স্যার। ক্লিয়ার হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। তো এখন প্রশ্ন হলো যে আমরা
নামপাই শিখবো কেন? নামপাইয়ের ফ্যাসিলিটি কি? আচ্ছা, প্রথম কথা হলো যে নামপাই সম্পর্কে এখানে কিছু কথা বলা আছে, দেখি। আচ্ছা, জুপিটার নোটবুকের আরেকটু জিনিস বলে নিই। এইখানে কিন্তু দুই ধরনের জিনিস লেখা যায়। একটাকে বলে মার্কডাউন, এই যে এটা হলো মার্কডাউন। এই যে এই সেলটা, এটা কিন্তু এত বড় সেল, এই সবুজ দাগ যতটুকু, নীল দাগ যতটুকু আছে, এটা পুরোটুকু একটা সেল। আবার এটা একটা সেল, ছোট্ট একটা সেল, সবুজ এটা একটা সেল, আবার এটা একটা সেল। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেল, সেল ছাড়া এখানে কিছু নাই। তো এই যে এত বড় একটা সেল, কিন্তু এগুলি সোর্স কোড না। দেখেই বোঝা যাচ্ছে এটা তো পাইথনের কোড, এমন না। পাইথনের কোড কি এরকম হয়? এটা তো টেক্সট। তাহলে এটা কি? এই দেখেন এখানে দেখা যাচ্ছে মার্কডাউন, এগুলি হলো মার্কডাউন, এগুলি সোর্স কোড না। আবার এখানে দেখেন এটা কিন্তু সোর্স কোড, এই যে এখানে হয়ে গেল কোড। তার মানে আপনি একই সেলের মধ্যে এই মার্কডাউন লিখতে পারেন, আবার সোর্স কোড লিখতে পারেন। আচ্ছা, পার্থক্য কি? মার্কডাউন হচ্ছে যে সে কোনো এরর ধরবে না, আপনি যা খুশি ধরেন একটা বইও লিখে রাখতে পারেন, একটা কোনো নোট লিখতে পারেন, কোনো কিছু লিখতে পারেন। ধরেন কথা হলো যে আপনি এর উপরে একটা সেল নেবেন, এই যে সেলটাকে সিলেক্ট করলাম, এর উপরে একটা সেল নেবেন। কি করে নেবেন? ইনসার্ট, ইনসার্ট সেল অ্যাভব। সেল অ্যাভব ইনসার্ট মানে উপরে ইনসার্ট, কার উপরে? যেটা সিলেক্ট করা আছে। আর ইনসার্ট সেট বিলো হলে এর নিচে এইখানে সেলটা তৈরি হতো। তো আমরা উপরে নিব, তাহলে অ্যাবভ করলাম। দেখেন আমি একটা কিন্তু ফাঁকা সেল পেলাম। এই সেলটা এবং এই সেলটার মধ্যে পার্থক্য আছে। তো এই সেলটার মধ্যে আমি দুই রকম জিনিস লিখতে পারি। আমি চাইলে কোড লিখতে পারি, PRINT, প্রিন্ট লিখে আমি এখানে ধরেন যা প্রিন্ট করব তাই করতে পারি। তারপরে এটা রান করতে পারি। তাহলে কি হলো? এটা কিন্তু কোড লিখলাম এবং কোডের আউটপুট আমাকে এখানে দেখাচ্ছে রান করেছি বলে। এই যে রানটা এখানে করা যায়। আবার এখানে শিফট টিপে এন্টার, কন্ট্রোল টিপে এন্টার দিলেও রান হয়। আবার যদি বলেন যে না, আমি এখানে কোড কোড লিখবো না, আমি এখানে নোট নোট লিখবো, এখানে তাহলে কোড যে লেখা, কোডের টাইপটা চেঞ্জ করে আপনি এখানে মার্ক ডাউন করে দিবেন। মার্ক ডাউন করে দিয়ে আপনি এখানে মনে করেন যে লিখবেন যে দিস ইজ মাই, দিস ইজ মাই, ধরেন কথার কথা, ফার্স্ট কোড। তো এটা এবার রান করেন, দেখেন এখন কিন্তু দিস ইজ মাই ফার্স্ট কোড লিখলে কোনো এরর ধরলো না। এটা তো কোড না আসলে, তাই না? এটা তো একটা টেক্সট। কেন এরর ধরলো না? কারণ আপনি এটা মার্ক ডাউন করে রেখেছেন। কিন্তু আপনি যদি কোড লেখার পরে আপনি রান দিতেন, এই দেখেন এরর হতো। এটা তো কোড না, তুমি কেন তুমি এটারে কোড বলতেছো? তাহলে আপনি মার্ক ডাউন করে দিলে আর এটা এরর ধরে না। তো এখন বলবেন যে মার্ক ডাউন তো আপনিও তো করেছেন, আপনাদের তো কি সুন্দর বড় বড় কত সুন্দর লাগছে, আমার তো সুন্দর হচ্ছে না। আচ্ছা, সেটা হলো মানে আমি করছি বলার জন্য বলছি আর কি। এখানে ধরেন আপনি ৩টা হ্যাশ দেন, হ্যাশ স্পেস দেন, তাহলে এগুলি লেখা বড় হয়ে যাবে। ২টা হ্যাশ দিলে আরো অন্যরকম হবে। ইভেন এখানে এইচটিএমএল এর লেখাও কিন্তু লেখা যায়। এইভাবে আমরা মার্কডাউন কোড লিখি। আমার এই কোডের মধ্যে প্রচুর মার্কডাউন লেখা পাবেন। কারণ কোডটা বোঝানোর জন্য বা ফাংশনগুলি বোঝানোর জন্য কিছু টেক্সট লেখা হয়েছে। যেমন না, এখানে মার্কডাউন, এখানে কি বলা হচ্ছে? হাই গাইস, ওয়েলকাম টু নামপাই এসেনশিয়াল লেকচার পার্ট 1। এখানে আপনাকে জানানো হচ্ছে যে নামপাই স্ট্যান্ড ফর নিউমেরিক্যাল পাইথন। তাহলে নামপাইকে যদি আপনি ব্যাখ্যা করেন, অ্যাব্রিভিয়েশন করেন, তাহলে পাবেন নিউমেরিক্যাল পাইথন। এটা সংক্ষেপে নামপাই। নামপাই ডেভেলপ বাই ট্রাভিস অলিফ্যান্ট। অলিফ্যান্ট ট্রাভিস অলিফ্যান্ট নামে একজন সায়েন্টিস্ট, যিনি এই নামপাই তৈরি করেছেন। নামপাইয়ের মধ্যে আমরা কি কি শিখবো? এই অ্যারেঞ্জ ফাংশন শিখবো, লিনস্পেস শিখবো, জিরো, এগুলি আমরা কিন্তু আসলে শিখবো। কি কি শিখবো তার একটা প্ল্যানিং এখানে বলে দিলাম। তাহলে এটা আপনার একটা গাইড বা বইয়ের মতো কাজে লাগলো। এবার আমরা আসলে নামপাই শিখবো। তো নামপাই শিখতে গেলে মনে রাখবেন, যে কোনো লাইব্রেরি শিখতে গেলে বা লাইব্রেরিকে ব্যবহার করতে গেলে সেই লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করা মানে কি? আমরা অনেক আগে ম্যাথ ইম্পোর্ট করে দেখেছিলেন আপনারা। ইম্পোর্ট করা মানে হচ্ছে যে এই কোডের সাথে ওই লাইব্রেরির একটা সংযোগ ঘটানো। তো এখানে আমরা ইম্পোর্ট নামপাই মানে নামপাই লাইব্রেরি সংযোগ ঘটালাম। অ্যাজ এনপি এটা কিন্তু অপশনাল, এটা আপনি নাও দিতে পারেন।
এটা না দিলে সুবিধা হলো কি, যেখানে যেখানে নামপাই এর ফাংশন ব্যবহার করবেন সেখানে নামপাই লিখতে হবে। বারবার নামপাই লিখলে, আর নামপাইটা তো 5 ডিজিটের, 5 ক্যারেক্টারের, তো এটা একটু বড় জিনিস। তাই আমরা যদি ছোট করে নেওয়ার জন্য অ্যাজ মানে রিনেম করে নেওয়ার জন্য এনপি করি, এবং ইন্টারন্যাশনালি সবাই নামপাইকে এনপি দিয়েই ছোট করে, আর পান্ডাসকে পিডি দিয়ে ছোট করে। তাহলে নামপাই লাইব্রেরিকে আমরা ইম্পোর্ট করলাম, এই যে এখানে সিলেক্ট করে রান করলে সেটা ইম্পোর্ট হয়ে গেল। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা যে ইম্পোর্ট হলো, নামপাই লাইব্রেরি ইনস্টল করলাম কখন? না, নামপাই লাইব্রেরি আলাদা করে ইনস্টল করা লাগে না? লাগে, কিন্তু পাইচামে লাগে, এই জুপিটার নোটবুকে লাগে না। কারণ ও যখন আপনি অ্যানাকন্ডা ইনস্টল করেছেন তখনও মোটামুটি এই ডেটা সায়েন্স রিলেটেড অনেক কিছু ইনস্টল করে দেয়, যে কারণ ও জানে যে এগুলি আপনার ইনস্টল আবার কষ্ট করে করবেন, সেজন্য সে ইনস্টল করে দেয়। কিন্তু পাইচামে আবার আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো যদি ইনস্টল করে নিতে হয় তাহলে কি করে ইনস্টল করবেন সেটাও একটা প্রশ্ন। নামপাইয়ের ক্ষেত্রে এই সরি এই জুপিটার নোটবুকের ক্ষেত্রে যে কোনো সেলের মধ্যে আপনি যদি লিখেন পিপ ইনস্টল, পিপ ইনস্টল ধরে নামপাই কে করবেন NUMPY, তাহলে এই নামপাই ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এতই সহজ। পিপ ইনস্টল পান্ডাস, পান্ডাস ইনস্টল হয়ে যাবে। তো আমি যদি করি তাহলে কি বলবে আমাকে? ধরেন আমি এখন এটা বন্ধ রাখলাম, রেখে ইনস্টল করি, তা আমাকে ও বলছে, ও আমার এখানে ওই যে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হয়। ও বলছে যে নামপাই এই যে বলছে যে ইনস্টল বিকজ নরমাল প্যাকেজ ওয়েবসাইট স্যাটিসফাইড। স্যাটিসফাইড মানে অলরেডি স্যাটিসফাইড, মানে তোমার এখানে আছে, তুমি আবার কেন ইনস্টল করতে যাচ্ছ? তো যাই হোক, আমি আর ইনস্টল না করি। এটা যদি আপনি পাইচামে ইনস্টল করেন তাহলে কিভাবে করবেন? ধরেন পাইচামে আমি একটা এই এই প্রজেক্টের মধ্যেও কিন্তু নামপাই ইনস্টল আছে। মনে রাখবেন, পাইচামে কিন্তু প্রজেক্ট বেস এই ইনস্টলেশন গুলি করা হয়। একটা প্রজেক্টে যদি কোনো কিছু ইনস্টল করেন আর এক প্রজেক্টে গিয়ে পাবেন না। এই পাইচামে এই টার্মিনাল বলে একটা জায়গা আছে, টার্মিনাল নিচে, এই যে এখানে যেমন রান, এখানে যেমন অবজেক্ট এই আউটপুট দেখা যায়, তেমনি টার্মিনাল বলে একটা জায়গা আছে। এই টার্মিনালের মধ্যে পিপ লিস্টে যদি যান, পিপ লিস্ট, তাহলে কি হবে, কি কি ইনস্টল করা আছে তাই দেখাবে। না, এখানে নামপাই ইনস্টল নাই, এখানে শুধু আছে পিপ নিজে আছে, সেট কি টাপল আছে, সেটআপ টুলস আছে, আর হুইল আছে, এই তিনটা জিনিস আছে, আর কিছু নাই। সেজন্য এখানে যদি আপনি নামপাইকে ইম্পোর্ট করেন, অ্যাজ এনপি, দেখেন এই কিন্তু লাল কালার দিয়ে দিচ্ছে, এই কোডটা কিন্তু চলছে না। এখন আপনার তো মাথা খারাপ যে কিরে এই কোডটা চলছে না কেন, এটা তো জুপিটার নোটবুকে চললো, এখানে তো কোনো সমস্যা করলো না, নামপাই অ্যাজ এনপি লিখলাম, কিন্তু আমি পাইচামে কেন চলছে না? কারণ জুপিটার নোটবুক আপনার জন্য এটা ইনস্টল করে রেখেছে। পাইচাম অত ভদ্রলোক এখনো হয়নি যে আপনার জন্য সে সবকিছু করে রাখবে, আপনাকে কষ্ট করে করে নিতে হবে। তো করে নিতে গেলে এই টার্মিনাল থেকে করতে হবে। টার্মিনালে গিয়ে তো আমরা দেখতেও পেলাম যে কি কি আছে, দেখা যায় পিপ লিস্ট দিয়ে। তো পিপ লিস্ট দিয়ে দেখলাম এখানে নাই। আপনার নামটা জানি কি ওই নাম আছে না? কেউ কিছু বলছেন নাকি? না বললে মিউট করেন, হ্যাঁ। তো আমরা এই কি করে ইনস্টল করব? ওই যে পিপ ইনস্টল নামপাই, NUMPY, তাহলে আমার নামপাই ইনস্টল হয়ে যাবে। চলেন দেখি, ডান এন্টার দিই, এই দেখেন হচ্ছে কিন্তু ইনস্টল, নামপাই ইনস্টল হচ্ছে। স্যার এখানে পিপটা কি বোঝায়? পিপটা একটা কমান্ড।
পিপটা একটা কমান্ড, হ্যাঁ, যেরকম আপনি অনেক কমান্ড শিখছেন না, এই পিপ একটা কমান্ড, ইনস্টল করার কমান্ড। এই যে হয়ে গেল, এটা সাকসেসফুলি ইনস্টল করলো। এখন আমরা যদি এই এই নামপাই এখন যদি আমি রান করি, এখন কিন্তু আর এরর দিল না। এখানে লাল কালি আছে, ও এখনো রিফ্রেশ করেনি, কিন্তু কোনো এরর দিল না। একটু আগে এই যে এখন একটু পরে ঠিক হলো। তো এখন আমি নামপাইকে কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে ইনস্টল তো করলাম, আবার যদি বলেন যে আমাকে এখন আনইনস্টল করব, তাহলে আমাকে আবার ওই পিপ লিখে আনইনস্টল লিখতে হবে। ইনস্টলের জায়গায় আমাকে লিখতে হবে তাহলে নামপাই ইনস্টল করছিলাম, এই দেখেন নামপাই আবার আনইনস্টল হয়ে গেল। জিজ্ঞেস করছে সত্যি সত্যি করবে, আবার হ্যাঁ করব। তাহলে সে এখন আনইনস্টল করে দিল। আচ্ছা, এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ইনস্টল লিখে পিপ ইনস্টল লিখে আমি নাম দিচ্ছি আর ইনস্টল হয়ে যাচ্ছে, ওটা ডাউনলোড করতেছি না কিছু না, কোথা থেকে ইনস্টল হচ্ছে, পাচ্ছে কোথায়? এইখানে একটা ব্যাপার আছে যে এই পিপ ইনস্টল বললেই ওই পিপ কমান্ডের মধ্যেই সবকিছু বলা আছে। এই পাইপাই নামে একটা রিপোজিটরি আছে, হ্যাঁ, পাইপাই, উল্টা লিখছি, পাইপাই, পাইপাই। এই পাইপাই রিপোজিটরিতে যদি আপনি যান, এই দেখেন পাইপাই.org, এই পাইপাই.org এর মধ্যে পাইথনের সমস্ত লাইব্রেরি যা কিছু আছে সব এই রিপোজিটরিতে কিন্তু থাকে। এটা যে পাইথন ফাউন্ডেশন যে যারা আছে তারা তাদের রিপোজিটরি। আপনি বুঝতেও পারতেছেন না, নেট না থাকলে কিন্তু এগুলো ইনস্টল হবে না। আপনি বুঝতেও পারতেছেন না যে আপনি এখানে লিখছেন পিপ ইনস্টল নামপাই, ও কিন্তু ঠিকই এই পাইপাই লাইব্রেরি থেকে ওই নামপাইটা নামাচ্ছে, পিপ ইনস্টল পান্ডাস পাইপাই থেকে নামাচ্ছে, নামায় নামায় এসে এখানে ইনস্টল করছে। প্রথমে দেখবেন বলে ডাউনলোড, এই যে এই ইনস্টল হওয়ার আগে যে ডাউনলোডিং বলে, কোথা থেকে ডাউনলোড করছে? ওই পাইপাই থেকে করছে। কোথা থেকে করতে হবে কি সব তার জানা আসলে, করে সে আপনাকে ইনস্টল করে দিচ্ছে। মানে আপনার হ্যাজার্ড আসলে কম। আপনার কোনো আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার পিসিতেই সবকিছু আসে, আসলে তা না। তো যাই হোক, আমরা চলেন নামপাই সম্পর্কে বুঝি। তাহলে আমরা নামপাই এতক্ষণ ধরে বুঝলাম যে নামপাই একটা লাইব্রেরি, এই লাইব্রেরিটা আমাদের আলাদা করে ইনস্টল করতে হয়, যদিও জুপিটার নোটবুকে ইনস্টল করার প্রয়োজন হলো না, কিন্তু ইম্পোর্ট করতেই হবে। ইম্পোর্ট করা মানে কি, লাইব্রেরিটার সাথে আপনার এই এখন যে কোড লিখবেন সেই কোডের একটা সংযোগ ঘটানো। আচ্ছা, তাহলে নামপাই হলো নিউমেরিক্যাল পাইথন। নামপাই তৈরি করেছেন কে? ট্রাভিস অলিফ্যান্ট। নামপাই লাইব্রেরির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, নামপাই লাইব্রেরির বিশেষ কিছু ফাংশন আছে যার জন্য নামপাই আমরা শিখব। বিশেষ করে এই ম্যাথমেটিক্যাল কাজ কাম করার জন্য আমাদের নিউমেরিক লাইব্রেরি দরকার। সব থেকে বড় বৈশিষ্ট্য হলো একটা ডেটা স্ট্রাকচার আছে অ্যারে, যে অ্যারে ডেটা স্ট্রাকচারটা বেসিক পাইথনে আপনারা শোনেন নাই। আপনারা লিস্ট শুনেছেন, টাপল শুনেছেন, ডিকশনারি শিখেছেন, শুনেছেন সেট শিখেছেন, আরো ইন্টিজার স্ট্রিং অনেক কিছুই শিখেছেন, কিন্তু অ্যারে কথাটা কিন্তু অ্যারে ডেটা স্ট্রাকচারটা কিন্তু শিখেন নাই। লিস্ট কিন্তু অ্যারে না। অ্যারের ডেটা স্ট্রাকচার বা অ্যারে কোনো জন্ম দিতে গেলে, অ্যারে তৈরি করতে গেলে পাইথনে আসলে বেসিক পাইথনের ক্ষমতা নাই কোনো অ্যারে তৈরি করার। বেসিক পাইথনের ক্ষমতা আছে লিস্ট তৈরি করার, টাপল তৈরি করার। অ্যারে তৈরি করতে গেলে নামপাই লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হবে। তার মানে নামপাই লাইব্রেরি অ্যারে তৈরি করে। তাহলে নামপাই লাইব্রেরির প্রধান বৈশিষ্ট্য হলো অ্যারে তৈরি করা। এখন বলবেন অ্যারে তৈরি করে আমাদের লাভ কি? অ্যারে তো মানে এটা তো লিস্টের মতোই ব্যাপার, তাহলে লিস্ট দিয়েই তো আমরা কাজ চালাতে পারি। হোয়াই অ্যারে? তাহলে নিশ্চয়ই অ্যারের সাথে লিস্টের কিছু পার্থক্য আছে, লিস্টের কিছু সীমাবদ্ধতা আছে, অ্যারের নিশ্চয়ই কোনো ফ্যাসিলিটি ভালো বা কোনো স্পেশালাইজেশন আছে।
হ্যাঁ, অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য আছে, এবং অ্যারে হলো লিস্টের থেকে অনেক আপডেটেড জিনিস। মূলত আমরা অ্যারেই ব্যবহার করব, যেহেতু আমরা মোটরসাইকেল পেয়ে গেছি, বাইসাইকেল এখন বাদ। তবে টুকটাক কাজের জন্য আমরা লিস্টও ব্যবহার করব। আচ্ছা, এখন আসেন যে অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য কি, তাহলে সেটা আমাদের জানার খুব ইচ্ছা। তারও আগে আমরা এই ডাইমেনশন সম্পর্কে বুঝি। ডাইমেনশন আমরা যে এই যে এই ডেটা স্ট্রাকচার গুলি শিখছি এখন, তো 1D 2D 3D এই ডাইমেনশনের উপর ভিত্তি করে ডেটাগুলি আমাদের স্টোর হয়। হ্যাঁ, যদি এই একটা লাইনেই ডেটা স্টোর হয়, যেমন লিস্ট, তারপরে এই যে অ্যারেতেও কিন্তু হয়, যদি একটা লাইনে ডেটা স্টোর হয় তাহলে সেটাকে আমরা বলছি 1D বা 1 ডাইমেনশন। যেমন ধরেন এটা একটা অ্যারে, এই অ্যারের মধ্যে দেখেন 7 আছে, 2 আছে, 9 আছে, 10 আছে, কিন্তু এটা একটা লাইনেই আছে। এর ডাইমেনশন ডাইমেনশন মানে দিক কিন্তু একটা, তাই এটাকে আমরা 1 ডাইমেনশন বলছি। কিন্তু যদি দুই দিকে ডেটা লোড হয়, ডেটা সেভ হয় কোনো ডেটা স্ট্রাকচারের মধ্যে, তাহলে সেটাকে আমরা 2 ডাইমেনশন বলি। যেমন দেখেন এখানে এই দিক দিয়েও হয়েছে, আবার এই দিক দিয়েও হচ্ছে, তাহলে এটার ডাইমেনশন 2। এই যে এটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, তাহলে এটাকে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে বলবো যদি এটা একটা অ্যারে হয়, আর এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনের বেশিও কিন্তু ডাইমেনশন আছে, যেমন এখানে 3 ডাইমেনশনের কথা বলা হলো, যেখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতাও আছে। কিরকম, যে দেখেন এখানে এই দৈর্ঘ্য আর প্রস্থ থাকলেই তো মানে এরকম জিনিস আরো অনেকগুলি আছে। এরকম জিনিস একটা, তার উপরে একটা, তার উপরে একটা, এটা একটা, তার উপরে একটা, তার উপরে একটা, তার উপরে একটা, অর্থাৎ এগুলিকে আমরা বলবো 3 ডাইমেনশন। তো আমরা যদি কোন একটা একটাই সংখ্যা থাকে, যেমন ধরেন ইন্টিজারের মধ্যে যেটা থাকে, ধরেন এখানে 5 থাকলো, এগুলো একটাই সংখ্যা, এটার ডাইমেনশন কি, বা এটাকে আমরা কি রাশি বলি? কেউ বলতে পারবেন এটাকে কি রাশি বলি? ইন্টিজার। এটাকে স্কেলার রাশি বলি। কিন্তু যদি একটা দিক থাকে, অর্থাৎ এরকম যদি হয়, তাহলে এটাকে আমরা কিন্তু বলি ভেক্টর। ভেক্টরের কিন্তু যে কোনো একটা দিক থাকে, হয় নিচে উপরে বা পাশাপাশি একটা দিক থাকে। আর যদি আপনার দুইটা দিক থাকে, যেমন এটা এদিকেও আছে এদিকে, তাহলে এটাকে বলি ম্যাট্রিক্স। এই পাশে নিচের এখানে বলা আছে এক, মানে যার কোনো দিক নাই সেটাকে আমরা স্কেলার বলি। যার একটা দিক থাকে, যেমন ধরেন উপর নিচ একটা দিক আছে, এটাকে আমরা ভেক্টর বলছি। যার দুইটা দিক আছে, এই উপর নিচে আছে, পাশাপাশিও আছে, এরকম জিনিসকে আমরা বলি ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্স আবার অনেকগুলি থাকে, যার মধ্যে সেটাকে আমরা বলছি টেনসর। তার মানে এটাকে আমি ডাইমেনশনের যদি কথা বলি, তাহলে এটা হলো 1D, এটা হলো 2D, আর এটা হলো টেনসর, মানে অনেকগুলা ডি, মানে মাল্টি ডি আর কি। 2D বেশি, 3D হতে পারে, 4D হতে পারে, হোয়াটএভার ইট ইজ। তাহলে আপনারা যে ভেক্টর এই কথাগুলি শোনেন, ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের কথা অনেক শোনেন, এগুলির মানে হচ্ছে এই ম্যাট্রিক্স মানে হচ্ছে এই দুই দিক থাকা, ভেক্টর মানে এক দিক থাকা। তো যা কিছুই বলি এখনো লিস্ট আর অ্যারের মধ্যে পার্থক্য কিন্তু বলি নাই। আচ্ছা, প্রথমে লিস্ট আর অ্যারের যে সিমিলারিটি, সেই সিমিলারিটি বলি। সিমিলারিটি হচ্ছে যে লিস্টের মধ্যেও ডেটা স্টোর করা যায়, অ্যারের মধ্যেও ডেটা স্টোর করা যায়।
লিস্ট ক্যান বি ইন্ডেক্সড, যেমন ধরেন 0 নাম্বার পকেটে কি আছে আলাদা করে দেখাও, 1 নাম্বার পকেটে কি আছে, 1 থেকে 5 নাম্বার পর্যন্ত কি আছে আলাদা করে দেখাও। এটা লিস্টে করা যায়, অ্যারেতেও করা যায়। আচ্ছা, আর যদি মিউটেবল, অর্থাৎ লিস্টকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। 1 নাম্বার কে চেঞ্জ করে অন্য কিছু, 1 নাম্বার আইটেমকে চেঞ্জ করে অন্য কিছু বসা দিতে পারেন। অ্যারেকেও কিন্তু চেঞ্জ করতে পারেন। দুটাকেই স্লাইসিং করা যায়, অর্থাৎ একটা রেঞ্জ ধরে ধরে ডেটাকে নিয়ে আসা যায়, এখানেও কিন্তু যায়। তার মানে এগুলি হলো সিমিলারিটিস বিটুইন অ্যারে অ্যান্ড লিস্ট। এবার আসেন যে ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড লিস্ট। প্রথম ডিফারেন্স হলো যে অ্যারের মধ্যে কিন্তু মিক্সিং থাকতে পারে, যেমন একটা ইন্টিজার থাকতে পারে, একটা ফ্লোট থাকতে পারে, একটা স্ট্রিং থাকতে পারে। এরকম 2-3 রকমের ডেটা টাইপ একসাথে নিয়ে একটা লিস্ট তৈরি হতে পারে। লিস্ট কমা কমা দিয়ে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। কিন্তু অ্যারের মধ্যে কখনো 2-3 রকমের ডেটা একসাথে থাকতে পারবে না। অ্যারেতে সবসময় এক রকমের ডেটা থাকবে, হয় সবগুলি ইন্টিজার, না হয় সবগুলি স্ট্রিং, না হয় সবগুলি ফ্লোট। তাহলে এটা 1 নাম্বার ডিফারেন্স। 2 নাম্বার ডিফারেন্স হলো যে নামপাই অ্যারে কিন্তু ইনস্টল করতে হয়, বিল্ট ইন না। দেখলেনই তো নামপাইয়ের এই পাইচামের মধ্যে আমরা কিন্তু নামপাই পেলাম না, ওটাকে আমরা নামপাইকে কিন্তু আমরা ইনস্টল করলাম আলাদা করে। কিন্তু লিস্টের জন্য কোনো কিছু ইনস্টল করছিলাম, করি নাই। পাইথনের সাথে সাথেই লিস্ট আমরা পেয়ে গেছি। তাহলে লিস্টটা বিল্ট ইন থাকে, আর নামপাই অ্যারেটা বিল্ট ইন থাকে না, আলাদা করে ইনস্টল করতে হয়। তাহলে এটাও একটা পার্থক্য। আর কি পার্থক্য? লিস্টের মধ্যে কোনো অ্যারিথমেটিক অপারেশন ঘটানো যায় না, এইটাই হলো সবথেকে মেজর পার্থক্য। লিস্টের মধ্যে কোনো অ্যারিথমেটিক অপারেশন ঘটানো যায় না। যেমন একটা লিস্ট, যদি লিস্ট তো আপনারা জানেন থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, আর আইটেম থাকে, তাহলে এটা একটা লিস্ট। তাহলে এই লিস্টকে আমি 2 দিয়ে গুণ দিলাম, তাহলে কি হলো, এই 012 দুইবার লেখা হয়ে গেল। এটা তো অ্যারিথমেটিক অপারেশন না, এটা জাস্ট কনক্যাট করলো আর কি, দুইবার লিখলো। কিন্তু এরকমই যদি আপনি একটা অ্যারে নিতেন, এই যে নামপাই অ্যারে বানাতে গেলে তো নামপাই লাগবে, মানে এনপি লাগবে, এনপি ডট অ্যারে ফাংশনের মাধ্যমে আপনি একটা অ্যারে বানাবেন। তাহলে এই লিস্টে দিলেন, কিন্তু ফাংশনের মধ্যে একটা লিস্ট দিলেন, কিন্তু এই যে অ্যারে যেটা হলো এটা কিন্তু অ্যারে হয়ে গেল, এটাকে আমরা নামপাই অ্যারে বলবো। এই অ্যারেকে এবার 2 দিয়ে গুণ দেন, তাহলে কিন্তু এই প্রত্যেকটা আইটেমকে 2 দিয়ে গুণ দিবে, অর্থাৎ 0 ইন্টু 2 সমান 0, 1 ইন্টু 2 সমান 2, 2 ইন্টু 2 সমান 4। তাহলে লিস্টে অ্যারিথমেটিক অপারেশন ঘটে না, আর অ্যারেতে অ্যারিথমেটিক অপারেশন ঘটে। আর একটা পার্থক্য হলো যে লিস্টে জায়গা বেশি লাগে। এই সমপরিমাণ আইটেমের লিস্টে 80 ধরেন বাইট জায়গা লাগলো, আর সমপরিমাণ এতে 4 বাইট মাত্র জায়গা লাগলো। এই জায়গা লাগার ব্যাপারটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাকি অন্যান্য যে পার্থক্য বা লিস্ট আর অ্যারের বৈশিষ্ট্য, স্কেলার ভেক্টর ম্যাট্রিক্স এবং 1D 2D, এই বিষয়গুলি আপনারা সবাই বুঝলেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, স্যার ওই গুণেরটা একটু দেখাইতেন যদি আরেকবার, লিস্টের কোনটা? মধ্যে অ্যারিথমেটিক ফাংশন গুলো ইউজ হচ্ছে সেটা। অ্যারিথমেটিক ফাংশনের সাথে তো দেখাবোই সব, আমরা তো কোনো ফাংশনই দেখাচ্ছি না, আমরা তো আর ব্যবহারিক করছি না, আমি তো থিওরি বললাম কেবল। আমরা তো অ্যারের নামপাইয়ের ফাংশনগুলি তো দেখাবোই, এখন তো চলবে নামপাইয়ের ফাংশন। স্যার এই স্লাইডটা এন্ড পরের স্লাইডটা কি একটু আবার বলা যায় প্লিজ? আমি তো ওটা বন্ধ করে দিলাম, আবার খুলি। এই 6 নাম্বার এবং 7 নাম্বার স্লাইড। স্যার সেম সেম কোশ্চেন স্যার।
এইটা জি জি এটার কথা স্যার, বলছেন? জি স্যার। হ্যাঁ, এটা কি বলবো বলেন? এটা তো আমি 5 মিনিট ধরে বলছি, এখন তো আর 5 মিনিট ধরে বলে লাভ নাই। বলেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, সেটা আমি বলছি। কোনো না কিছু আসলে না বুঝার আছে? আসলে ওই যে বলছেন নামপাই আর অ্যারে না এই লিস্ট আর অ্যারের যে ম্যাথমেটিক্যালি এটা বললেন এই অ্যারিথমেটিক্যালি ওই জায়গাটা আরেকবার একটু বললে মনে হয় সবাই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এটা না, সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা যে জি স্যার, আচ্ছা ম্যাথমেটিক্যাল যে, 9 নাম্বার, জি স্যার 9 নাম্বার 10 নাম্বার স্লাইডটা। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে যেটা হচ্ছে যে লিস্টের, দেখেন এটা একটা লিস্ট 0 1 2। এখন এই 0 1 2 লিস্টকে 2 দিয়ে গুণ দিলাম। তো 2 দিয়ে গুণ দিলে অ্যারিথমেটিক অপারেটর যদি হইতো তাইলে তো সবার সাথে 2 গুণ হইতো, হয়ে এখানে 0 হতো, এখানে 2 হতো, এখানে 4 হতো। তা তো হইলো না। এখানে পাশাপাশি বসাই দিল, এই পাশাপাশি বসাই দেওয়াটা তো কোনো গুণ হইলো না, হইলো কি লিস্টের মধ্যে কোনো অ্যারিথমেটিক অপারেশন সাপোর্ট করে না, কিংবা এটার সাথে একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট যোগ দিতে পারতাম, তাহলেও লাভ হইতো না, ওই পাশাপাশিই বসতো। কোনো অ্যারিথমেটিক অপারেটর এখানে হচ্ছে না। কিন্তু অ্যারে যদি হয়, এ আর আর ধরেন অ্যারে যার মধ্যে এই ডেটাগুলি আছে, আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা আইটেমকে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তো এটা আর এটার মধ্যে পার্থক্য হইলো না? লিস্টের মধ্যে কোনো অ্যারিথমেটিক অপারেশন ঘটতেছে না, আর এর মধ্যে ঘটতেছে অ্যারের মধ্যে। যারা প্রশ্ন করছেন একটু ইয়ে করেন, অ্যান্সার দেন, নাহলে আমি তো জি বুঝছি স্যার, না যে বুঝছি স্যার। আপনারা বুঝতে পেরেছেন। এটাই বলা হচ্ছে। হ্যাঁ, 6 বলেন। নম্বর স্লাইডের নিচে স্যার 6 নম্বর শেপের এবং 7 ব্যাপারটা। নম্বর স্লাইডটা স্যার, প্লিজ স্যার। আচ্ছা, সেটাই যাচ্ছি, এটা তো ওকে আছে। তাহলে এখন আর 11 নম্বরে বলা হচ্ছিল যে লিস্টে জায়গা বেশি লাগে আর অ্যারেতে জায়গা কম লাগে, এই আর কিছু না। আর 6 নম্বর স্লাইডে বলা হচ্ছিল যে 1D 2D 3D যদি ডেটা এক এক ডেটার একটা দিক থেকে 1 ডাইমেনশন বলে, দুইটার দিক থেকে 2 ডাইমেনশন বলে, তিনটার দিক থেকে বা 2 এর বেশি দিক থাকে তাহলে মাল্টি ডাইমেনশন বলে, আর তিনটার শেপ দিক থেকে। 4 এর পর যে কমাটা দেওয়া ওটা। শেপ টেপ গুলি আমরা পরে আবার বুঝবো, অসুবিধা নাই, শেপ টেপ আচ্ছা, গুলি আমরা পরে বুঝবো। okay, sir। স্যার এখানে একটু কোশ্চেন ছিল, যেমন হচ্ছে মাল্টি বলেন। লেভেলে যেটা আছে সেটা হচ্ছে যে মানে 3D তে এখানে যদি আমি 404 দেই অথবা 040 দেই, সেক্ষেত্রেও কি 3D হবে কিনা, এটা একটা কোশ্চেন আছে। আর পরের স্লাইডে আরেকটা কোশ্চেন আছে আর কি। 404 কোথায় দিবেন? শেপে 3D তে স্যার, ভাই 3D তে শেপ নিয়ে তো আমি কথাই বলি নাই, শেপটা তো আমি এখনো বুঝাই নাই, শেপটা আমরা পরে বুঝবো, শেপটা আমরা পরে বুঝবো। শেপ ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলেন। আচ্ছা স্যার স্যার আমার তাহলে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ধরেন আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো 1 ডাইমেনশনাল অ্যারে আর একটা হলো লিস্টের 1 2 3 দিয়ে। তো আমি এই দুটো ভেরিয়েবল চিনবো কেমনে যে এটা লিস্ট থেকে আসতেছে এটা অ্যারে থেকে আসতেছে? কোনটা লিস্ট কোনটা অ্যারে এটা চিনবেন কিভাবে, এই তো? জি। ওটা আপনি চোখে দেখে চিনতে পারবেন না, ওটা আপনাকে টাইপ লিখতে হবে, টাইপ। টাইপ লিখলেই ও বলে দিবে কোনটা অ্যারে কোনটা লিস্ট, এটা বলে দেবে। আর আপনি তো অগ্নিতে এটা আকাশ কি থেকে টাইপ পড়বে না, ফাংশন অগ্নি তো। বিল্ডিং? হ্যাঁ, বিল্ডিং ফাংশন কোন? কথা কেটে যাচ্ছে, বুঝতে পারতেছি না আমি। আমি বলছি স্যার টাইপটা কি পাইথনের বিল্ডিং ফাংশন? বিল্ট ইন ফাংশন হলো লিস্ট। টাইপ 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 হলো টাইপ বিল্ট ইন ফাংশন, হ্যাঁ টাইপ বিল্ট ইন ফাংশন। টাইপ হলো পাইথনের বিল্ট ইন ফাংশন। দেখলেন না, আমরা তো অনেকবার টাইপ দেখছি, তো দেখি নাই পাইথনের মধ্যে টাইপ ওই যে একটা ইন্টিজার নিয়ে টাইপ দেখেছি, দেখাই দিচ্ছে ইন্ট। আমরা যখন ডাইনামিক্যালি টাইপ বলছি, ভুলে গেলে কিন্তু হবে না, অনেক কিছু মনে রাখতে হবে। তো তখন তো কোনো কিছু ইনস্টল করিনি, কোনো কিছু ইম্পোর্টও করিনি, তারপরে তো টাইপ দিয়ে কাজ করছি। তার মানে কি, কোনো কিছু যদি ইম্পোর্ট না করেই কোনো কিছু দিয়ে কাজ করতে পারি, তার মানে সেটাই হলো বিল্ট ইন। বিল্ট ইন বোঝার সহজ উপায় হলো উইদাউট ইম্পোর্টিং এনিথিং আপনি যদি সেই ফাংশনটা কাজে লাগাতে পারেন, দ্যাট ইজ বিল্ট ইন। ওকে। ওকে স্যার। আচ্ছা, স্যার তো পরের স্লাইডটা প্লিজ। হ্যাঁ এখানে বলেন। জি স্যার। এখানে তো বলা হচ্ছে যে যদি একটা দিক থাকে, মানে যে কোনো একটা দিক থাকে সেটাকে ভেক্টর বলা হয়, এটা অন্য একটা
ল্যাঙ্গুয়েজ বলেন বা অন্য একটা ডেফিনেশন। ম্যাট্রিক্স বলা হয় দুইটা দিক থাকলে, আর দুইয়ের অধিক দিক থাকলে সেটাকে আমরা টেন্সর বলি, আর যার কোনো দিকই নাই সেটাকে স্কেলার বলি। না বোঝার কি আছে বলেন? স্যার এখানে টেন্সর হচ্ছে আমাদের ফরম্যাট তো চারটা সেম ওয়ে থাকে না স্যার, 4x4। 4x4 বলে কোনো কথা না, আমাদের হচ্ছে যে মানে 2 ডাইমেনশনালের বেশি যদি থাকে সেটাকে আমরা টেন্সর বলি। হ্যাঁ, ধরেন এখানে এই যে 4x4, হ্যাঁ এটা 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 একটা টেন্সর হয়ে গেছে সুন্দর, যে এইখানে আপনার 3 ডাইমেনশনের বেশি বললেই হয়ে যাচ্ছে টেন্সর। হ্যাঁ, এখানে এইরকম জিনিস কয়টা করে আছে, ধরেন এটা একটা, মানে এটা যদি একটা জিনিস হয়, এটা যদি একটা একটা জিনিস ম্যাট্রিক্স হয়, এটা 2x2 ফরম্যাটে আছে স্যার। হ্যাঁ ম্যাট্রিক্সটা 2x2 ফরম্যাটে আছে, আর এই 1D 4x4 ফরম্যাটে আছে। জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আমরা, হ্যাঁ আমরা খুব সিম্পলি বুঝি, যে এখন অত জটিলতায় না যাই। হ্যাঁ, এগুলো আমরা পরে আরো অনেক কাজ করব, বুঝতে পারবো। আমাদের সোজা কথা যে একটা দিক থাকলে সেটা ভেক্টর, দুইটা দিক থাকলে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি, আর দুইয়ের অধিক দিক থাকলে সেটা টেন্সর বলতেছি, আর যার কোনো দিকই না সেটাকে স্কেলার বলতেছি। এটা জাস্ট ডেফিনেশন, আর কিছু না। স্যার এখানে টেন্সরের ঝামেলাটা হয় হচ্ছে যে 3D আর্টিকেল গুলো যখন আসে স্যার, তখন হচ্ছে 4x4, আবার হচ্ছে 3x4, বা হচ্ছে 4x3, এই সাবমিশন গুলো চলে আসে। দেন হচ্ছে স্যার একটু প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আর কি বললাম আর কি। থ্যাংক ইউ স্যার। না ঠিক আছে, অসুবিধা নাই, আমরা পরে এগুলা দেখবো, আরো অসুবিধা নাই, টেনশন নিয়েন না, পরে আমরা দেখবো। এখন ঘটনা হচ্ছে যে আমরা এতক্ষণ তো থিওরি শিখলাম, এবার চলেন প্র্যাকটিক্যালি জিনিসগুলি বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখানে যে প্র্যাকটিক্যালি চলে আসলাম, প্র্যাকটিক্যালি দেখেন আমি কিন্তু সব কোড লিখে রেখেছি। যদি এই কোড লিখে না রাখতাম, এখানে বসে বসে আমি যদি এই কোড লিখতাম আর শিখাইতাম, ইম্পসিবল। আমার মানে এই ধরেন 3/1 আমি কিন্তু বলতে পারতাম না। তাইলে প্রথমে আমি কি কোড লিখলাম, যে কিভাবে নামপাইকে ইম্পোর্ট করতে হয়। দ্যাটস ইট, এটা তো খুব সহজ, আপনারা দেখলেন। তারপরে কিছু এটা তো ব্রেক, এই মার্কডাউন মানে এখানে ভেক্টর কাকে বলে, ম্যাট্রিক্স কাকে বলে, এই বিষয়টা বলা হলো। তারপরে আমরা দেখেন কি করে অ্যারে বানাবো, হাউ টু বিল্ড এ অ্যারে। বিল্ড কি করে করব সেটা আমরা দেখাচ্ছি এখানে। তো অ্যারে বিল্ড করা যাবে বিভিন্ন ভাবে, বিভিন্ন ওয়েতে আমরা অ্যারে বিল্ড করতে পারি। তো ধরেন লিস্টের থেকে অ্যারে বানাবো, যে একটা লিস্টকে অ্যারেতে কনভার্ট করব কিভাবে। তাহলে আমরা একটা লিস্ট নিলাম, এটা কিন্তু একটা লিস্ট, এই যে মাই লিস্ট, তাই না, এটা তো লিস্ট। আচ্ছা, তাহলে চলেন এটা রান করি। তাহলে মাই লিস্ট হলো লিস্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই জুপিটার নোটবুকে কোন একটা ভেরিয়েবলকে লিখলেই সেটা কিন্তু প্রিন্ট হয়ে যায়, আউটপুট দিয়ে দেয়। এই যে এটা তো প্রিন্ট হচ্ছে, আউটপুটটা প্রিন্ট হচ্ছে না, এর ভিতরের জিনিসটা কি, এটা যদি আমি না লিখতাম, এখানে তো কমেন্ট করা যায়, কমেন্টের সাথে কিন্তু এই মার্কডাউনের কিন্তু আবার মিলাই ফেলেন না। কমেন্ট তো কোডের অংশ, মানে কোডের ভিতরে লিখতে হয় কমেন্টটাকে, হ্যাঁ কোড থেকে এক্সক্লুড করার জন্য। আর মার্কডাউনটা হলো ওটা কোডই না, ওটা কোডের অংশই না, ওটা হলো একেবারে নোট লেখার জন্য। তো সবসময় কমেন্ট দিয়ে তো সবকিছু বোঝানো যায় না। যেমন আমি এত কথা লিখে রেখেছি, এত কথা কি কমেন্ট দিয়ে লিখতে পারতাম? সেজন্য মার্কডাউনের জন্ম হয়েছে এখানে। তো যে কথা বলছিলাম, যে এখানে এই একটা লিস্ট নিলাম, কিন্তু এটাকে রান করলাম, দেখেন কোনো কিছু এখানে দেখাচ্ছে না। কেন? কেন দেখাবে? আমি তো খালি অ্যাসাইন করতে বলছি, দেখানোর জন্য তো কোনো কমান্ড লিখি নাই। দেখানোর জন্য আমাদের কমান্ড কি? দেখানোর জন্য আমাদের কমান্ড কিন্তু প্রিন্ট। সো আমরা কি লিখতে পারি? PRINT, প্রিন্ট লিখে এই যে লিস্টটাকে নিলাম, এই লিস্টটাকে প্রিন্ট করে দিতে পারি। তো চলেন দেখি, এই যে এটা কিন্তু প্রিন্ট হয়ে গেল। মজার ব্যাপার হলো এই প্রিন্টটা লেখা লাগে না, মানে জুপিটার নোটবুক আরেকটু স্মার্ট, একটা ভেরিয়েবল দিলেই সে বুঝে নেয় যে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, আরেকটু কষ্ট বাঁচায় দেয় আর কি। দেখছেন এখানে কিন্তু আমি প্রিন্ট লিখি নাই, তবুও কিন্তু আমাকে প্রিন্ট করে দিল। তো ভেরিয়েবল দিলেই সে প্রিন্ট করে দেয়। কিন্তু এখানে যদি দুইটা ভেরিয়েবল প্রিন্ট করেন, মনে করেন যে আপনার কাছে মাই লিস্টও আছে, আবার সামহাও আপনি নাম নামে একটা ভেরিয়েবল লিখেছেন, তার মধ্যে মনে করেন 4 দিয়েছেন।
তাহলে তো দুইটা ভেরিয়েবল এখানে হইলো, একটা হলো নাম, একটা হলো মাই লিস্ট। আপনি প্রিন্ট করলেন মাই লিস্ট, 4 কিন্তু প্রিন্ট হলো না। এখন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি নামও প্রিন্ট করব, মাই লিস্টও প্রিন্ট করব, তা কিন্তু হবে না। দেখেন শুধু মাই লিস্টটা হচ্ছে, তার মানে একটা আরেকটাকে ওভাররাইট করে। এই নামটা হয়তো হয়েছিল, সেটা মুছে গিয়ে এটা হয়েছে। সো যে সব শেষে থাকবে সেই কিন্তু প্রিন্ট হবে বাই ডিফল্ট। আর না হলে আপনাকে কি করে করতে হবে, এখানে কমা দিয়ে দিতে হবে, তাইলে কিন্তু দুইটাই হবে, নাম হচ্ছে এটা হচ্ছে। আর না হলে আপনি যদি এখানে প্রিন্ট দিতেন, নামকে প্রিন্ট করছেন, আবার এই মাই লিস্টকেও প্রিন্ট করছেন, এখন কিন্তু কিন্তু কোনো মিস নাই, এখন দুইটাই প্রিন্ট হবে, 4ও প্রিন্ট হবে, এটাও প্রিন্ট হবে। কেন? কারণ আপনি প্রিন্ট কমান্ডের মাধ্যমে করেছেন। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই শুধুমাত্র একটা ভেরিয়েবলই বাই ডিফল্ট প্রিন্ট করে, মানে দুইটা পাশে উপর নিচে দিলে এভাবে প্রিন্ট করে না, এ যদি প্রিন্ট কমান্ড ছাড়া যদি করেন, মাই লিস্টটা প্রিন্ট করবেন। তো যাই হোক, এটা তো সর্বোপরি একটা লিস্ট, এটা তো অ্যারে তো আর না। তাহলে এই লিস্ট দিয়ে আমরা অ্যারে বানাবো। তাহলে কি করব, অ্যারে বানাতে গেলে নামপায়ের অ্যারে ফাংশন প্রয়োজন হবে। অ্যারে নামে একটা ফাংশন আছে নামপায়ের ভিতরে, সেই ফাংশনটার প্রয়োজন হবে। তো সেজন্য আমরা দেখেন np.array, np মানে কি, np মানে নামপাই, এই যে নামপাই ডট অ্যারে, তার ভিতরে মাই লিস্ট দিলাম। তার মানে কি, এই মাই লিস্ট হলো অ্যারে, এই সরি লিস্ট, এই লিস্টটাকে এখন অ্যারেতে কনভার্ট করবে, করে যে আউটপুটটা হবে সেই আউটপুটটা এই মাই অ্যারে ভেরিয়েবলের মধ্যে রাখবে। তারপরে আবার মাই অ্যারেটাকে লিখলাম, তার মানে প্রিন্ট করে দিবে। চলেন দেখি, এই যে মাই অ্যারেটাকে প্রিন্ট করে। কিন্তু এমনিতে হয়তো এখানে অ্যারে বলতেছে, আমরা বুঝতেই পারতেছি অ্যারে, কিন্তু অ্যারে নাও বলতে পারে। আমি যদি এখানে প্রিন্ট লিখি তাহলে আবার অ্যারে বলে না। এই দেখেন অ্যারে বলতেছে না, কিন্তু এটা তো অ্যারে। এক ভাই প্রশ্ন করছিলেন যে আমরা কি করে বুঝবো এটা অ্যারে না লিস্ট। প্রথম কথা হচ্ছে যে বানাইলাম তো আমি, তাই না? আমি তো নাম পাই অ্যারে বানাইলাম, তো এটা তো অ্যারেই হবে, এটা আবার লিস্ট হবে কেন? দ্বিতীয় কথা হচ্ছে যে ঠিক আছে, তাও যদি আমি বুঝতে চাই তাহলে আমি টাইপ দিয়ে দেখবো যে এটা টাইপ কি। তাহলে ও দেখা দিল, দেখেন নামপাই ডট এন্ড অ্যারে, মানে এটা হলো অ্যারে। আবার যদি এই মাই লিস্টের টাইপ দেখতাম, তাহলে বলে দিল লিস্ট। এনডি অ্যারে দিয়ে কি বুঝাইছে? সরি, এনডি অ্যারে দিয়ে কি বুঝাইছে? এনডি নামপাই অ্যারেকে এনডি অ্যারে বলে। নামপাই অ্যারেকে আপনার এনডি, এনডি নামপাই ডেটা অ্যারে নাকি, আমি শিওর না, দেখি এনডি অ্যারে অ্যাব্রিভিয়েশন কি। এনডি অ্যারে, এনডি সাইজ, এনডি অ্যারে কি তাই বলছে, কিন্তু অ্যাব্রিভিয়েশন বলতেছে না। এনডি অ্যারে মাল্টিপল টাইপ নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিজার, না এটা তো না। যাই হোক, এটা এটা আমি দেখি নাই আর কি কোথাও। এনডিআরএ নামে আমরা জানি, এনডিআরএ ইজ, এটা একটা টাইপ, এটা কি মানে তা জানি না, দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা প্রথম একটা অ্যারে বানাইলাম, যে অ্যারেটা হলো এই নাম লিস্টের থেকে। আচ্ছা, এবার আরেকটা অ্যারে বানাচ্ছি, এটাও লিস্টের থেকে। এই যে এই এইটা যে দিলাম, এটা কি বলেন তো, এই যে এই আমি সিলেক্ট করেছি, এটা কি লিস্ট না অ্যারে?
স্যার এটা ইন্ড নাম্বার অফ হ্যাঁ ডাইমেনশন অ্যারে। আচ্ছা, নাম্বার অফ ডাইমেনশন অ্যারে হইলো, তাহলে তাই হইলো, বুঝলাম। এখন বলেন এইটা যে লিখলাম এটা কি লিস্ট না অ্যারে? লিস্ট। এটা একটা লিস্ট। এবং কেন লিস্ট? কারণ আমি তো না এনপি ব্যবহারই করতেছি না। এনপি ব্যবহার না করলে কোনোদিন অ্যারে তৈরি হবে হবে না, তো এটা একটা লিস্ট। কিন্তু এই লিস্টটা হলো 2D লিস্ট, অর্থাৎ এই লিস্টের ভিতরে আবার লিস্ট। এই যে একটা বড় লিস্ট, তার ভিতরে আবার ছোট ছোট কয়েকটা লিস্ট আছে, 4টা লিস্ট আছে। তাহলে মাই ম্যাট্রিক্সকে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে দেখেন এইটা কিন্তু দেখাচ্ছে। আমরা লিস্ট দিয়ে কিন্তু 2D ম্যাট্রিক্স প্রপারলি তৈরি করতে পারি না। এটা একটা 2D ম্যাট্রিক্সের মতো একটা মনে হচ্ছে যে লিস্টের ভিতরে লিস্ট 4টা আইটেম আছে, কিন্তু এটা আসলে 2D ম্যাট্রিক্সের প্রপার গুণগান বহন করছে না। এটাও একটা লিস্টের কিন্তু দুর্বলতা। কিন্তু এই মাই ম্যাট্রিক্স দিয়েই আমি এখন অ্যারে বানিয়ে নিলাম। এই যে মাই ম্যাট্রিক্সকে আমরা অ্যারেতে কনভার্ট করে নিলাম। মাই ম্যাট্রিক্সের মধ্যে কি আছে? এটা আছে। অ্যারেতে কনভার্ট করার পরে সেটার নাম দিলাম ম্যাট্রিক্স 1। তো এই ম্যাট্রিক্স 1 তো এখন অ্যারে, কারণ এই যে কনভার্ট করেছি। তো চলেন দেখি এখন কি সুন্দর করে একেবারে ম্যাট্রিক্সের মতো ফর্ম দিয়ে দিচ্ছে, ম্যাট্রিক্সের মতো চেহারা। এই যে 4টা রো 3টা কলাম, যেটা কিন্তু এই লিস্টে দিতে পারে না। সো লিস্টে আসলে প্রকৃত ম্যাট্রিক্স তৈরি করা যায় না, অ্যারেতে আসলে প্রকৃত ম্যাট্রিক্স তৈরি করা যায়। এবং দেখেন আমরা যখন লিস্ট বানাইছিলাম তখন যদি আমি এখানে একটা আইটেম কমাই দিই, 3টা 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 2টা, এর কিন্তু কোনো সমস্যা নাই। এই দেখেন 3টা 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 2টা। কিন্তু আপনি এইটা দিয়ে যদি এই অ্যারে বানাতে দেন, ওর তো 3টা 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 2টা হবে না, কারণ ওর তো 3/3ই লাগবে। প্রকৃত ম্যাট্রিক্স হতে হলে সবগুলিতে ভ্যালু থাকা লাগবে, তাই না? তো এখন যদি আপনি এটারে দিতে চান, এই আবার করতে চান, তাহলে কিন্তু এখানে সে এরর দিচ্ছে। ঠিক এরর দিচ্ছে না, ওইটারে ওই লিস্ট 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 আকারে দিচ্ছে। মানে এটা আসলে পুরাটা অ্যারে করতে পারে নাই, সে সেটা বলছে। অ্যারে কি ওটাকে কি শুধু তাহলে লিস্ট? অ্যারে অফ লিস্ট বলা যাবে, কাকে? যেটা এরর দিল? হ্যাঁ, ওটা অ্যারে অফ লিস্ট বলা যেতে পারে, রাইট। হ্যাঁ, কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে বলা যাবে না। আচ্ছা, এখন দেখেন আমরা কি কি যেন আমরা যে শুধু লিস্ট থেকে অ্যারে বানাতে পারি তাই তো না, আমরা টাপল থেকেও অ্যারে বানাতে পারি। দেখেন এখানে একটা টাপল নিলাম, এটা কিন্তু টাপল। সেই টাপলকে ধরেন এনপি অ্যারে দিয়ে মাই টাপল দিয়ে আমি কিন্তু বানাচ্ছি। এই যে এটা কিন্তু আমার একটা অ্যারে হইলো, কিন্তু এই অ্যারেটা হইলো টাপল থেকে। তো যাই হোক, আমরা অ্যারেটারে বানাইলাম এতক্ষণ ধরে, টাপল থেকে লিস্ট থেকে অ্যারে বানাইলাম। এছাড়াও কিন্তু বিভিন্ন ভাবে অ্যারে বানানো যায়, যেমন অ্যারেঞ্জ ফাংশনের মাধ্যমে অ্যারে বানানো যায়। তাহলে মূলত নামপাইয়ের একটা মেজর কাজ হলো অ্যারে বানানো, এবং এই অ্যারেগুলি নিয়ে আমাদের বিভিন্ন কাজ করা। আচ্ছা, আর আমাদের একটা প্রশ্ন আসতে পারে, আপনাদের মাথায় প্রশ্ন ঘুরতে পারে, ঘোরাটাই স্বাভাবিক, যে আমরা তো ভাই ডেটা নিয়ে কাজ করব, ডেটা সায়েন্স। মানে আমরা তো এরকম একটা দুইটা ওই ডেটা নিয়ে অ্যারে নিয়ে এইসব নিয়ে তো না, আমরা পুরো একটা টেবিল নিয়ে কাজ করব, যেখানে হাজার হাজার রো থাকবে, মানে 50-60টা কলাম থাকবে, এরকম আর কি। বড় বড় ডেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে সেই ডেটাটা কিন্তু আমরা আমাদের লোড করতে হবে পাইথনে, তাই না? ধরেন আমি একটা 10,000 রেকর্ড আছে, 20টা কলাম আছে, এরকম একটা এক্সেল এর শীটকে আমার লোড করতে হবে পাইথনে। তো ওরকম একটা এক্সেল এর শীটকে লোড করে তারপরে না, সেটাই না ডেটা, সেটাকেই তো আমি অ্যানালাইসিস করব, সেটাকেই তো আমি প্রেডিকশন করব, বিভিন্ন রকমের মডেল তৈরি করব সেই রকম ডেটা দিয়ে। তাহলে সেই ডেটাটাকে আমি কোন পাত্রে রাখবো, কোন ভেরিয়েবলে রাখবো? ইন্টিজারে? ইম্পসিবল। ইন্টিজারে তো একটা মাত্র সংখ্যা রাখা যায়। স্ট্রিং এ? না, স্ট্রিং এও হবে না। অ্যারেতেও হবে না। বলবেন কেন হবে না? 2 ডাইমেনশনাল অ্যারেতে রাখবো। 2 ডাইমেনশনাল অ্যারেতে আপনি
মানে কলামের নাম এবং ইন্ডেক্স রাখতে পারবেন না, শুধু মাঝখানের জিনিসটুকু হয়তো রাখতে পারেন। তার মানে আমাদের আরো নতুন নতুন ডেটা স্ট্রাকচার শিখতে হবে। আমরা এখন অ্যারে শিখছি, এরপরে নামপাই বাদ দিয়ে আগামী দিন থেকে তো আমরা পান্ডাস শিখবো, খুব বিখ্যাত লাইব্রেরি পান্ডাস। আপনারা কিন্তু ট্রেনে উঠে পড়ছেন, মানে ডেটা সায়েন্সের মেন পাথে উঠে গেছেন আজকের থেকেই ডেটা অ্যানালাইসিসের। আর এই গতদিন পর্যন্ত যা ছিল ওই পাইথন যা শিখছেন এটা কমন, ওইটা যে ওয়েব ডেভেলপমেন্ট করবে সেও শিখবে, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে সেও শিখবে, কিন্তু ডেটা সায়েন্স স্পেশালাইজেশন মূলত আজকের থেকে শুরু হইলো। তো যেটা বলছিলাম যে তাহলে আমরা আরো ডেটা স্ট্রাকচার সামনে শিখবো। পান্ডাসে গিয়ে আমরা ডেটা ফ্রেম নামে একটা ডেটা স্ট্রাকচার শিখবো, সিরিজ নামে ডেটা স্ট্রাকচার শিখবো। তো মোটামুটি ডেটা ফ্রেম যেদিন শিখবো সেদিনই আমরা এরকম লক্ষ লক্ষ রেকর্ডকে কিন্তু ইনসার্ট করতে পারবো, এই লোড করতে পারবো পাইথনের মধ্যে, এবং তখন থেকে আমরা ডেটা অ্যানালাইসিস শুরু করতে পারবো। অ্যারেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যারে বানাতে পারি। অ্যারেঞ্জ ফাংশন আপনারা বেসিক পাইথনে যে রেঞ্জ ফাংশন শিখেছিলেন একই জিনিস, কিন্তু রেঞ্জ ফাংশনে লিস্ট বানাই, অ্যারেঞ্জ ফাংশনে অ্যারে বানাই, পার্থক্য এটাই। রেঞ্জ ফাংশন ব্যবহার করতে কোনো লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হয় না, অ্যারেঞ্জ ফাংশন ব্যবহার করতে নামপাই লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হয়, এবং নামপাই লাইব্রেরি ডট এনপি ডট অ্যারেঞ্জ এভাবে লিখতে হয়। অ্যারেঞ্জ বানানটা কিন্তু আমরা নরমালি ওয়ার্ডের ক্ষেত্রে ডবল আর দিয়ে থাকি, এখানে ডবল আর না, একটা আর, মূলত এরেঞ্জ হয় মনে হয়, এটা এরেঞ্জ বা অ্যারেঞ্জ, আমরা অ্যারেঞ্জই বলি, যাই হোক। তাহলে এখানে np ডট অ্যারেঞ্জ তারপরে 100 বললাম, তার মানে এটা রেঞ্জ হইলে কত হইতো? রেঞ্জ হইলে এখানে কয়টা নাম্বার দিত বলেন? রেঞ্জ 99টা দিত না, রেঞ্জ হলে 0 দুইটা to নাম্বার থাকতো 99 মিনিমাম, দুইটা। দুইটা নাম্বার থাকতো কমা দিয়ে। স্যার এটা কি- 0 রেঞ্জ up হলে to একটা 99, দিলেও হয় স্যার, হ্যাঁ, রেঞ্জ হলে একটা দিলেও হয়, 0 up এটাও to দেওয়া 99 এটাও দেওয়া যায়। 100 দেখাতো না। 3 রকমের অ্যান্সার আসছে। একজন বলছেন 99টা, 99টা না, দিবে 100টাই, 0 থেকে শুরু করবে তো 99 তো 100টাই ডেটা দিবে, কিন্তু শুরু করবে 0 থেকে 99 পর্যন্ত বলতে পারেন। আচ্ছা, যারা বললেন দুইটা বা কিছু, কেন ভাই? এখানে রেঞ্জ ফাংশনে কি হয়? রেঞ্জ ফাংশনে শুরু বলা থাকে, শুরু বলা না থাকলে সবসময় 0 থেকে শুরু করে, তো এখানে শুরু বলা নাই, 0 থেকে শুরু করবে। স্টেপ বলা থাকে শেষে, এখানে স্টেপ বলা নাই, মানে একটা করে স্টেপ থাকবে। 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? রেঞ্জের ক্ষেত্রে সবসময় যেটা আর কি এন্ড থাকে তার থেকে 1 মাইনাস করতে হয়, তাহলে 1 মাইনাস করলে 99 হবে, তাহলে 0 থেকে 99 পর্যন্ত ডেটা দিবে। সিম্পল জিনিস, কিন্তু ভুলে গেছেন আপনারা। দেখেন 0 থেকে শুরু করে এই যে 99 পর্যন্ত আমাদের ডেটা দিয়েছে। বলবেন যে এটা তো একটা অ্যারে হওয়ার কথা, এটা তো সিঙ্গেল ডাইমেনশন অ্যারে হওয়ার কথা, তো এই তো মনে হচ্ছে মানে 2 ডাইমেনশন। আসলে 2 ডাইমেনশন না, এই এক লাইনে এদিকে আটবে না, তো মানে ও নিজের মতো করে ম্যানেজ করে নিয়েছে, আবার নতুন লাইনে লিখছে। আলটিমেটলি এখানে শুরু আর এখানে শেষ, তার মানে এখানে একটা ডাইমেনশন, 2 ডাইমেনশন না। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার এই অ্যারেটার নাম কি অ্যারে সেট করছে? ও অ্যারেটার নাম কি? অ্যারেই সেট করছে, এই যে সামনে যে অ্যারে লেখা, এটা কি হ্যাঁ, অ্যারেটার নাম সেট করছে? না না না, অ্যারেটার নাম সেট করে নাই, এইটা অ্যারেটার টাইপ হিসাবে দেখাচ্ছে, এটা যে অ্যারে সেটা বলতেছে আর কি। অ্যারেটার কোনো নাম আমরা তো দেই নাই, আমরা জাস্ট এইটা হলো অ্যারে। আপনি এটা যদি প্রিন্ট করেন, কথার কথা, তাহলে কিন্তু ওই অ্যারে কথাটা নাই, তো ওটা কোনো বিষয় না, এবং এই অ্যারেটার কোনো নাম নাই, এটা জাস্ট একটা আবার অ্যারে। আউট নাকি?
খেলা দেখছেন? আচ্ছা, তাইলে কি হলো, আমরা এখানে অ্যারেটার কোনো নাম নাই, মানে অ্যারেটাকে আমরা শুধু এখানে তৈরি করলাম, কিন্তু এটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করি নাই। আমরা চাইলেই এখানে কিন্তু ধরেন এক্স নামে একটা ভেরিয়েবলের মধ্যে এটা অ্যাসাইন করতে পারতাম এক্স এর মধ্যে। তখন কি হইতো, এই জিনিসটা কিন্তু আর দেখাইতো না, দেখেন এখন দেখাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে এক্স এর মধ্যে ঠিকই কিন্তু ওই জিনিসটা ঢুকে গেছে। আমাকে এক্স কে আলাদা করে দেখতে হতো, এই যে এক্স, এখন দেখেন এই জিনিসটা দেখাচ্ছে। তার মানে আমরা ভেরিয়েবলের যদি না ঢুকাই তাহলে ভেরিয়েবলে ঢুকবে না এমনিতে এমনিতে। এখানে কি প্রিন্ট করবে বলেন? হ্যালো, 3579 3579, রাইট। এখানে এই 0 থেকে 02, কিন্তু এই ডেটা টাইপ ফ্লোট, এটা অ্যাডিশনালি বলছি, এটা নাও বলতে পারতাম। তাহলে ধরেন 0 2 4 6 এভাবে করতো, কিন্তু ডেটা টাইপ ফ্লোট বললে যেটা হয়, এগুলি কিন্তু দশমিক দিয়ে দেয়, মানে 0.2 পরে 0 দেয় নাই, কিন্তু এটা ফ্লোটে কনভার্ট করে ফেলেছে আসলে। এটা একটা প্যারামিটার। তাহলে আমরা বিভিন্ন রকমের ফাংশন শিখবো এখন একটা একটা করে। কার ফাংশন? নামপায়ের ফাংশন। নামপায়ের আমরা দুইটা ফাংশন অলরেডি শিখে ফেলেছি, একটা হলো অ্যারে ফাংশন, একটা হলো অ্যারেঞ্জ ফাংশন। অ্যারেঞ্জ ফাংশনের মাধ্যমে আমাদেরকে ডেটা প্রোভাইড করছে, আর অ্যারে ফাংশনের মাধ্যমে আমরা অন্য কোন টাইপের ডেটাকে অ্যারেতে কনভার্ট করেছি। স্যার 3579টা যদি একটু বলতেন। ভাই এই আপনি বলেন যে এটা শুরু হবে কোথা থেকে, এই যে এটা দিলাম রেঞ্জ, এটা শুরু হবে কোথা থেকে? আপনি কি আগের ক্লাস করেছেন নাকি মিস গ্যাপ দিয়েছেন? কোনো রেঞ্জের ক্লাস করেছেন? ভাই যিনি প্রশ্ন করবেন প্রশ্নের সাথে আমার সাথে অ্যানসার দিবেন, নাইলে তো হবে না। আমি তো বুঝতেছি না যে আপনি কি এখানে আছেন না নাই, না কিছুই তো বুঝতেছি না। সো আমি তো আগাবো না সেটাও বুঝতে পারি না। যিনি প্রশ্ন করেছিলেন উনি কি আছেন? আচ্ছা, মনে হয় উনি নাই, ডিসকানেক্টেড হয়ে গেছেন। আর কারো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই। আচ্ছা, তাহলে এখানে এই 0 থেকে 10 পর্যন্ত টু খালি দশমিক দিয়ে দিল, এটা হলো পার্থক্য। এবার আমরা শিখব লিন স্পেস। লিন স্পেস একটা ফাংশন, যেটা নামপায়ের ফাংশন। লিন স্পেস কি করে? লিন স্পেস খুব ছোট্ট একটা রেঞ্জকে অনেক ভাগে ভাগ করে, ছোট্ট একটা রেঞ্জকে অনেক ভাগে ভাগ করে। যেমন এখানে আমরা দিলাম 1 আর 2, এর মধ্যে ব্যবধান কত? মাত্র 1। 1 আর 2 এর মধ্যে 100 ভাগে ভাগ করে দাও, এই কথা আমি লিন স্পেস দিয়ে বললাম। np.linspace 1 আর 2 এর ভিতরে যে সংখ্যা আছে সেটাকে 100 ভাগে ভাগ করে দাও। চলেন দেখি। এই দেখেন, শুরুতে 1 আর সব শেষে কিন্তু দিছে 2। তো দেখেন 1.1.01, 1.02, 1.03, এই পয়েন্টে 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 100টা ভাগে কিন্তু ভাগ করে দিছে। যদি বলেন যে এখানে 1 থেকে 100-র মধ্যে 100টা ভাগ করে দাও, তাহলে খুব সোজা 1 2 3 4 5 6 করে করবে, কারণ এই 100-র মধ্যে এক এক করে বাড়াইলেই হয়ে যাচ্ছে। তো আমি তো এত সোজা তাকে দিব না, ধরেন আমার প্রয়োজন 1 থেকে 5-এর মধ্যে, মানে এই 5টা সংখ্যাকে 100 ভাগে ভাগ করে দাও।
এবং প্রতি ভাগে কত করে পড়ছে সেটা কিন্তু বলে দিচ্ছে। এই হলো লিন স্পেসের কাজ। আমি 100 ভাগ না করে আমি 1000 ভাগও করতে পারি। দেখেন 1 থেকে 5 এর মধ্যে সে 1000 ভাগ করছে। আচ্ছা, লিন স্কেপটা কি সবসময় ফ্লোটই হবে? জি, লিন স্পেস ফ্লোটে হয়। লিন স্পেস সবসময় ফ্লোটে হয়। ও ভাগ করে তো, ভাগ করে ফ্লোটই পাই। স্যার আচ্ছা, যেমন এখানে আপনি একটু আগে 100 পর্যন্ত বললেন, এক্ষেত্রে তো ভাগের দরকার নেই, তাও ফ্লোট দেখাচ্ছে। কোথায় ভাগের দরকার নাই? স্যার ওই যে এখন মানে, ভাগের দরকার নাই? না স্যার একটু আগে যেটা দিলেন স্যার, 1 থেকে 100 পর্যন্ত 100টা ভাগ, ওখানে তো হ্যাঁ, ফ্লোটের দরকার নেই, ওটাই একটু বললাম। তো ফ্লোটই তো দেখাবে। তো সে ভাগ করলে তার কাছে ভাগ করার একটা নিয়ম আছে না? তাকে যে নিয়ম দিচ্ছেন সেই নিয়মে তো সে সবসময় রেজাল্টটা ফ্লোটই বানাবে। জি স্যার, লিনিয়ার এটাই জানতে ইউজের, চাচ্ছিলাম স্যার, ওটা কি সবসময় ফ্লোটই দেখাবে কিনা ওইটাই। হ্যাঁ হ্যাঁ, সবসময় ফ্লোটই দেখাবে। জি লিন স্যার। স্পেসের যে রিটার্ন ভ্যালু, সেই রিটার্ন ভ্যালুটা হলো ফ্লোট। স্যার আমি ভেবেছি কি যে যদি দরকার হয় ফ্লোট, তাহলে ফ্লোট অথবা কখনো না ইন্টিজারে। না না না, সবসময় ফ্লোট দেখাবে সে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা দেখেন 1 থেকে 5 পর্যন্ত ভাগ করে দিল। তাহলে এই হলো লিন স্পেস ফাংশন। এর সাথে আমরা কিন্তু এর মানে আসলে প্রতি মানে ডিফারেন্স কতটুকু, অর্থাৎ এটা থেকে এটার ডিফারেন্স কত, এটা থেকে, হ্যাঁ একটা প্রশ্ন আছে স্যার। বলেন। 1 থেকে 2 এর মধ্যে যে 100 টাকা ভাগ ভাগ করছি, এখানে তো জি, আমরা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর দিয়েও করতে পারতাম। এটা অনেকগুলা নিচে, প্রায় 5টা নিচে দশমিকের পরে, আর একটা সিকোয়েন্স মেনটেন করতেছে দেখলাম। হ্যাঁ, যেমন 2 1 2 1 এরকম একটা সিকোয়েন্স মেনটেন করতেছে, এটা কিরকম? এটা কিরকম না, সিকোয়েন্স মেনটেন সে তো শুধু শুধু করতেছে না, সিকোয়েন্সে ভাগগুলি এভাবে পড়ে যাচ্ছে। আপনি যদি বাস্তবেও ভাগ করেন, দেখবেন যে এভাবে সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে, মানে ভাগটাই এভাবে প্রত্যেকটা ভাগে পড়ছে। দেখেন এখানে রেট স্টেপটা দেখায়, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবেন। এখন আমরা যদি রেট স্টেপ সমান ট্রু করি, তার মানে হচ্ছে যে এই প্রতি ভাগের পার্থক্যটা কতটুকু, অর্থাৎ এখান থেকে এখানের যে ডিফারেন্স, আবার এখান থেকে এখানে কিন্তু সেই একই ডিফারেন্স হবে, এখান থেকে এখানকার ডিফারেন্স একই হবে, কারণ সমান ভাগে ভাগ করছে তো। তো রেট স্টেপ ট্রু দিলে সেই পার্থক্যটা ও কিন্তু দেখাচ্ছে যে এইটা হলো প্রতি ভাগের ডিফারেন্স, মানে একটা ভাগ থেকে আরেকটা ভাগে গেলে এই হলো ডিফারেন্স। তো আপনি যদি ম্যানুয়ালিও 100 পর্যন্ত ভাগ করতেন, ধরেন এই লিন স্পেস ফাংশনের দরকার নাই, আপনিও কিন্তু এটাই রেজাল্ট দিতেন এভাবেই। এখন কথা হলো যে আপনি কয়টা রেজাল্ট, এখানে অনেকগুলি দশমিকের পরে 2 না অনেকগুলি দেখাচ্ছে, তো অনেকগুলি তো সে দেখাবেই, কারণ তার তো এখন আপনি যদি না নিতে চান দশমিকের পরে, সেটা রেজাল্টকে ম্যানিপুলেট করা যায়, সে ধরনের কোনো ফাংশন বা মেথড ইউজ করতে হবে। কিন্তু বাই ডিফল্ট সে এরকম জাস্ট তার কাছে রেজাল্ট হবে পুরাটাই দিবে। আর রেট স্টেপ দিয়ে বলবেন যে এটা তো ক্যালকুলেটরে সম্ভব, অবশ্যই সম্ভব, ক্যালকুলেটরে কিন্তু এইটা বের করে দেয়, এইটা। চলেন দেখেন ক্যালকুলেটরে আমরা করি। ক্যালকুলেটর কই রে বাবা, সিএ, এই যে ক্যালকুলেটর। ক্যালকুলেটরে যদি আমরা 1 থেকে 2 মানে 2 মাইনাস 1, আলটিমেটলি তো একই হবে, সেই 1 কে যদি আমরা ভাগ করি 100 দিয়ে, তাহলে কি হলো, 0.01 বললো। মানে এই রেট স্টেপে কি আছে, 0.010101। ও হয়তো পরের টুকু আর বাড়ায় নাই, ও ওই দশমিকের পরে 2 ঘরের বেশি নেয় নাই, সেই জন্য 0.1 বলছে। কিন্তু এটা পৌনঃপুনিক হবে, পৌনঃপুনিক হওয়ার ফলে 1 কে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন, রেজাল্টটা পৌনঃপুনিক হবে এবং সেটা এরকম টাইপের হবে। আমরা দেখেন এখানে 9 থেকে 15 কয়টা ডিজিট আছে, 7টা না 6টা। এই 9 থেকে 15কে 20 ভাগে ভাগ করলাম। চলেন দেখেন, এই যে 9 শুরু আর 15 কিন্তু শেষ। এখন কিন্তু দেখেন সিকোয়েন্স মেনটেন করছে না ভাই, যে ভাই বলছিলেন সিকোয়েন্স মেনটেন করছে, এখানে কিন্তু আর সিকোয়েন্স মেনটেন করছে না, কারণ এখানে সিকোয়েন্স আসতেছে না, সিকোয়েন্স মেনটেন করছে না। ও ওর মতো যেটা যেটা পাচ্ছে সেটা সেটা বসাচ্ছে। 9 থেকে 15কে সে 20 ভাগে ভাগ করেছে, প্রতি ভাগে ডিফারেন্স হলো এতটুকু। রেট স্টেপ ট্রু করে দিয়েছি, রেট স্টেপটা না দেখাইলে এটা দেখাইতো না।
যাই স্যার হোক একটা আমরা, কোশ্চেন করবো হ্যাঁ বলেন। স্যার। রেড স্টেপ ট্রু করার পরে যে ভ্যালুটা আসতেছে ওটা কি একটা টাপল আকারে দেখাচ্ছে, একটা অ্যারে এন্ড আরেকটা ফ্র্যাকশন ভ্যালু থেকে একটা টাপল? টাপল না, এটা তো এর আগেও প্রশ্নটা করা উচিত ছিল। যেমন ধরেন আমরা এইখানে যখন দেখছিলাম, এইখানে মাই লিস্ট দেখলাম না, মাই লিস্টের সাথে ধরেন আমি একটা নাম নাম সমান মনে করেন 4 দিলাম। তাহলে এখন আমি যদি প্রিন্ট করি, তাহলে শুধু তো এটা করছে, 4 কে তো আর করছে না, কারণ ও তো ওভাররাইট করে ফেলে, সব লাস্টেরটা করে যদি আমি প্রিন্ট ফাংশন না দিই। জি তো আমি দুইটাকেই যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করব? এই বললাম না কমা দিয়ে, এখানে কমা দিয়ে এভাবে যদি আবার দিই তাহলে সে কিন্তু দুইটাকেই প্রিন্ট করবে। চলেন দেখি। তো এখনো কিন্তু আপনার এই লিস্ট কমা 4, তার মানে কি, সে এই দুইটা জিনিসকে সে একটা জায়গায় দেখাই দিতেছে যে এটা হলো লিস্ট, এটা মানে যেটা আউটপুট দিচ্ছে সেই আউটপুটটাকে একটা টাপল আকারে দেখাই দিতেছে বলতে পারেন আপনি, মানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছে যে এই দুইটার আউটপুট হলো এটা, আপনাকে শো করতেছে। কিন্তু এটা তো আর আপনার কোনো, এটা নিয়ে তো আপনি কোনো কাজ করতে পারবেন না, এটা তো কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবেন না। এটা একটা টাপল, এই টাপলটাকে আপনি ভেরিয়েবলে অ্যাসাইন করবেন তা না। এটা আপনাকে জাস্ট একটা ভিউ দিতেছে, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতেছে, যে রেঞ্জ দেখাচ্ছে, রেঞ্জ। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কিন্তু মনে করলেন যে আচ্ছা এটারে আমি আমি তাহলে আমি এক্স এর মধ্যে এই টাপলটাকে ধরবো, না স্যার, সম্ভব না তাহলে। এভাবে কিন্তু সম্ভব হইতেও পারে। দাঁড়ান দেখি, আমি আগে দেখি নাই কখনো। হ্যাঁ সম্ভব, তো সম্ভব। হুম, টাপল হিসেবে আউটপুট রিটার্নও করতেছে, সে জি স্যার। রিটার্নও করতেছে, তার মানে এটা একটা টাপল রিটার্ন করতেছে। কমা যখন দিচ্ছি তখন সেটা একটা টাপল রিটার্ন করতেছে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। Welcome. পাইচার্মে সম্ভব না। না পাইচামে তো আপনার এমনি এটা দিলে কি হবেই না, এটা এটা দেওয়া হয়তো সম্ভব না, ওখানে তো প্রিন্ট দিতেই হবে, তাই না? পাইচামে তো এই আলাদা করে সিঙ্গেল লেখাটাই তো সাপোর্ট করবে না। আচ্ছা, লিন স্পেস আমরা শিখলাম। দেখেন আমাদের কিন্তু প্রায় ক্লাসের শেষ সময় চলে আসছে, অথচ আমার মনে হয় 25%ও শেষ হয় নাই, মানে এই শীটের। তাছাড়া অনেক কিছু শেষ হয়েছে। তো এখন আমি শিওর আমি তো শেষ করতে পারবো না। তো আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে, আমি যেভাবে লেকচার দিচ্ছি এর থেকে আরো ভালোভাবে লেকচার আমি এখানে দিয়ে রাখছি, এই যে এই না এইটার মধ্যে। আপনারা আমার ওই এতে যাবেন, আমার লিস্টে যাবেন, নামপাইগুলি পুরোটা দেখবেন, কারণ নামপাইগুলি না দেখলে আপনি শিখতে পারবেন না, সবগুলি জানা জরুরি। আর আপনারা যদি বলেন যে না আমাকে আরো 2-3টা ক্লাস ধরে শেখাইতে হবে, তাহলে আমি হয়তো যেগুলি আপনাদের সুবিধার্থে করে রেখেছি সেগুলি আবার রিপিট করব, কিন্তু আপনার ক্লাস তো পিছাই যাবে, আমি তো তখন অন্য ক্লাস আর নিতে পারবো না, কারণ ক্লাস সংখ্যা তো আমাদের ফিক্সড। এবং পরবর্তী ক্লাসে আমার জিজ্ঞেস করবেন যে ওই ভিডিওর ওই জিনিসটা আমি বুঝতে পারি নাই, আমাকে একটু বুঝাই দেন, অবশ্যই বুঝাই দেবো, তবে বুঝতে পারবেন, খুব সহজ। স্যার আপনার স্যার আপনার বলেন, চ্যানেল শুনছি। হচ্ছে দেখেছি স্যার, খুবই ভালো লেগেছে স্যার ভিডিওগুলো। কিন্তু স্যার একটা থ্যাংক ইউ। রিকোয়েস্ট ছিল স্যার। বলেন। রিকোয়েস্টটা হচ্ছে স্যার, ম্যাক্সিমাম ভিডিওই দেখলাম স্যার, মানে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটস করে। তো এগুলো যদি স্যার একটা 20 মিনিটের ভিডিও যদি 2 সেগমেন্টে দেন আর কি, 10 মিনিট করে, সেই সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু হেল্পফুল হয় আর কি স্যার, এই আর কি। থ্যাংক ইউ স্যার। এখন তো যেটা দেওয়ার দিয়েই ফেলেছি, ওইটা তো আর ধরেন কাট টাট করে আর সম্ভব না। পরবর্তীতে ভিডিও করলে সেটা না হয় মাথায় রাখলাম। তবে এগুলি তো 20 মিনিট করে নাই আমার যতটুকু জানা। দেখি যেগুলি আপনার ওই যে ইয়ে নিয়ে কথা বলছি, 2 মিনিট আছে অ্যালগরিদমটা। দেখলাম নাম্বাই, তারপর হচ্ছে ওখানে 22 মিনিটস আছে দেখলাম। হ্যাঁ দেখি, ওগুলি হলো যে অ্যালগরিদম নিয়ে কথা বলতে তো কম সময়ে বলা যায় না। এইটা ধরেন এই যে 15 মিনিট যেটা বলে, এটা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছি, কিন্তু মেনলি কিন্তু যেটা স্যার ধরেন খুবই সোজা স্যার, হ্যাঁ এতটাই সহজ করে বলছেন স্যার, খুবই ভালো লাগছে স্যার। হ্যাঁ, এই যে এটা এটা কিন্তু মাত্র 11 মিনিট।
সো এটারে যদি একটু গুছায় বলতে হয় তাহলে তো কিছু আশেপাশে দিয়ে কথা বলতে হয়। এগুলি খুব সোজা, আমি তো বললাম। আপনি, আমার উদ্দেশ্যই কিন্তু আপনারাই আমার উদ্দেশ্য, যে এই যেগুলি ধরেন আজকে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, অথচ আমি নামপাই শেষ করতে পারছি না। এখন যদি আমি নামপাই নিয়ে 4টা ক্লাস রাখতাম, পান্ডাজ নিয়ে 5টা ক্লাস রাখতাম, তাহলে নামপাই কার পান্ডাজ শিখতে শিখতে আপনার কিন্তু এই কোর্স শেষ হয়ে যেত। আরো কত কিছু আছে, আবার আপনাদের শিখাও লাগবে, সেই জন্য এই ভিডিওগুলি আপনারা দেখবেন, আশা করি সব শিখতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা এই র্যান্ড ফাংশন, র্যান্ডেন শেপ সম্পর্কে একটু বুঝি। এই যে একটু আগে যে শেপ নিয়ে কথা হচ্ছিল, আমি বললাম যে পরে বলবো, সেটা আমি এখন বলিনি। সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই যে এবার কিন্তু আমরা অ্যারেঞ্জ ফাংশনের মাধ্যমে এইখান থেকে যদি আমরা ডেটা নিই, তাহলে এক্স এর মধ্যে কি যাবে বলেন তো? অ্যারে একটা, এক্স একটা অ্যারে হবে, কিন্তু ভ্যালু কি যাবে? আচ্ছা 0 up to 15। 0 up to 15, ভেরি গুড, কারণ এটা 0 থেকে শুরু হবে 15 পর্যন্ত যাবে, 0 up to 15। এখন যদি বলি যে এটা কয় ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল? 1 ডাইমেনশনাল স্যার, একটু আগেই আপনি বলছিলেন। অবশ্যই 1 ডাইমেনশনাল, এটা তো একদিকেই বাড়তেছে, এটা তো আর উপর নিচে নাই, সো 1 ডাইমেনশনাল। তাহলে এই শেপ দেখলে পারে, এই এক্স তো এটা, তাই না? এক্স, এক্স এর যদি শেপ দেখি, তাহলে সে কিন্তু বলে দিচ্ছে যে এখানে 16টা আইটেম আছে এবং কমা দিয়ে কিছু বলতেছে না। এটার মানে হলো এটা 1 ডাইমেনশনাল, যে এখানে টোটাল 16টা আইটেম আছে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত, এবং কমা আর কোনো সংখ্যা এখানে নাই, তার মানে এটা হলো 1 ডাইমেনশনাল। এভাবেই সে দেয় আসলে। আবার এখন এ বানাইলাম, এই এক্সটাকে, যে এক্স এর মধ্যে 16টা আইটেম আছে, সেই এক্সটাকে আমি রিশেপ করলাম। রিশেপ কি? রিশেপ একটা ফাংশন, যে ফাংশনে কি করে, 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল ডাইমেনশন চেঞ্জ করে দেয়। তো এখন এক্স এ ছিল 16টা আইটেম, আমি 4x4 করলাম, তার মানে হলো 4টা রো হবে, 4টা কলাম হবে, প্রথমটা রো, পরেরটা কলাম। তাহলে 4টা রো 4টা কলাম কিভাবে হবে, ধরেন দেখি, এটা রান করি, তারপরে এর মধ্যে ঢুকবে, এ কে প্রিন্ট করলাম। এই দেখেন 0 1 2 3 4 4 5 6 7 8 9 11 12 13 15, তার মানে এটা কিন্তু 4x4 হয়ে গেল। তাহলে এটার যদি আমি শেপ দেখি, এখন এ, এই যে এ এর যদি শেপ দেখি, তাহলে কি দেখাবে? 4x4 দেখাচ্ছে কিন্তু। তার মানে কি, এখানে 2টা আইটেম আছে, একটা, 2টা, তার মানে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। তার মানে কোনো কিছুর শেপ দেখলেই সেটা কিন্তু বোঝা যায় কত ডাইমেনশনাল। আর শেপ চেঞ্জ করতে গেলে আমরা ইউজ করব রিশেপ। সো যদি 3 ডাইমেনশনাল হইতো, তাহলে কমা কমা দিয়ে আরেকটা কমা ধরেন থাকতো, 3টা থাকতো, তাহলে 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল মানে কি, মানে এরকম 4x4 4টা আছে বা 3টা আছে, এরকম। দেখ, অত দূর আর আমি যাচ্ছি না। তাহলে এখান থেকে আমি কি শিখতে পারলাম? এখান থেকে শিখতে পারলাম যে কিভাবে ডাইমেনশন চেঞ্জ করতে হয়, এই 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন বা ভেক্টরকে ম্যাট্রিক্স বানাতে হয়, এবং সেগুলির শেপ দেখা যায় কি করে। আচ্ছা, আমি যদি এখানে 4x5 লিখতাম, তাহলে কি হইতো? কোনো প্রবলেম হইতো না? হইতো না? রিশেপ করার সময় 4x5 লিখলাম, হতো না মনে হয়, প্রবলেম হবে তো, প্রবলেম হবে। কারণ আমার তো 16টাই আছে। রাইট? আপনার আছে 16টা, আর আপনি এখন 4 5 20টা চাচ্ছেন, তা তো হবে না, ওখানে এরর দিয়ে দেবে, যে এরর দিয়ে দেবে। আবার একইভাবে 4 আর 3, তাহলে 3 4 12, আপনার আছে 12টা, আপনি 4 আর 3 তাও এরর দেবে। এক্স্যাক্টলি এর সাথে কিন্তু মিলতে হবে, রিশেপ করার সময় এটার যে আইটেম আছে সেই আইটেমের সাথে মিলতে হবে। যেমন এটারে আর কিভাবে করা যায়, 4 4 তো করা যায়, আর কিভাবে করা যায়? 28 করা যায়। রাইট, 28 করলে কয়টা রো কয়টা কলাম হবে? তাহলে দুইটার
কলাম হবে 2টা, রো হবে 8টা। রো হবে 8টা। কেন কলাম 2টা হবে? প্রথমটা যে রো বললাম, ও প্রথমটা রো, দ্বিতীয়টা ও কলাম, ও আচ্ছা আচ্ছা। তাহলে 2টা রো হবে এখানে, 8টা হ্যাঁ, কলাম হবে। ও বুঝতে আচ্ছা আচ্ছা। পেরেছেন? জি জি জি। এই দেখেন 2টা রো হয়েছে, 8টা কলাম হয়েছে। আর যদি উল্টায় দিই, এইখানে 8 দিই আর এইখানে 2 দিই, তাহলে আপনি যেটা বললেন সেটা হবে, 8টা রো হবে, 2টা কলাম হবে। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি।